আচ্ছা, দেখো আমাদের সাবজেক্টের ক্লাস রিয়েল অ্যানালিসিস আমরা স্টার্ট করেছিলাম, গ্রুপ থিওরি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আমাদের শেষ হয়ে গেছে। এবার রিয়েল অ্যানালিসিসের আমাদের প্রথম চ্যাপ্টারটা হয়ে গেছিল, আমরা কাউন্টেবিলিটি কিছুটা করিয়েছিলাম। হ্যাঁ, এবার আমাদের কি হয়েছিল, আমরা ডেমনস্ট্রেশনের ক্লাস করছিলাম এবং ডেমনস্ট্রেশনের ক্লাস করার ফলে আমাদের সাবজেক্টের ক্লাসের প্রতি একটু সাবজেক্টের ক্লাস থেকে একটু দূরে সরে গেছিলাম। এখন দেখছি সবাই সাবজেক্টের ক্লাস করতে চাইছো, বেশি বেশি করে বলছো সাবজেক্টের ক্লাসটা করান স্যার। তো আমরা আবার সাবজেক্টে ফিরে এসেছি, আবার সাবজেক্টের ক্লাস চলবে যেমন চলছিল তেমনই, ঠিক আছে। তো আমরা কাউন্টেবিলিটি কাউন্টেবিলিটি নিয়ে আলোচনা করছিলাম, একটু অসম্পূর্ণ ছিল এই আলোচনাটা। আমি বলছিলাম কারণ বোর্ড ওয়ার্ক হলে ভালো হয়, তার জন্য বাড়িতে বোর্ড ওয়ার্ক করাটা একটু অসুবিধা হচ্ছিল। কাউন্টেবিলিটির ক্ষেত্রে বোর্ড ওয়ার্ক করাটা একটু সুবিধা হয়। তো কাউন্টেবিলিটিটা মূলত 9-10-এর যে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের খুব একটা কাজে লাগবে না, 11-12-এর যারা প্রিপারেশন নিচ্ছ তাদের বেশি কাজে লাগবে কাউন্টেবিলিটিটা। আর আমরা যেটা অ্যাজিউম করেই নিয়েছিলাম যে 11-12-এর নিয়োগটা আগে হবে, তারপরে 9-10-এর হবে। হ্যাঁ, তো বিভিন্ন খবরের মাধ্যমে সেটাই জানতে পারলাম, বিভিন্ন সংবাদ মাধ্যমে দিচ্ছেও যে 11-12-এর ইন্টারভিউটা আগে হবে, নিয়োগ প্রক্রিয়াটা শেষ হবে, তারপরে 9-10-এর হবে। ঠিক আছে, এখানে অন্য কোনো ব্যাপার নেই যে 11-12 আগে হচ্ছে। আমরা যেটা ই করছিলাম যে 11-12-তে যারা পেয়ে যাচ্ছে তারা 9-10-এ পাবে না, 9-10 নেবে না, এই এক্সপেকটেশনটা আমাদের মধ্যে বেশি। স্বাভাবিক যে 11-12-এ পেয়ে যাচ্ছে, সে 9-10 জয়েন করবে না। সে তখনই জয়েন করবে যদি 11-12-এ খুব বেশি দূরে হয়ে যায় এবং 9-10 যদি তার বাড়ির কাছে হয় তবেই জয়েন করবে। এক্ষেত্রে একটা জিনিস হতে পারে কি, অনেকেই হয়তো ভাবতে পারো যে 9-10-এ তাহলে বেশি ছেলে মেয়েকে ডাকবে, কাট অফ কমবে। দেখো, গভর্নমেন্ট রুলস যেটা বলে দিয়েছে 1:1.6 এই অনুপাতে ডাকবে। তাহলে এই অনুপাতে যদি ডাকে, হ্যাঁ, তো গভর্নমেন্ট কখনো যে 9-10-এর যারা 11-12-এ পেয়ে গেছে তারা 9-10 থেকে বাদ যাবে বলে এই রুলস এর বাইরে মনে হয় না যাবে। সুতরাং 1:1.6 এই হারেই ডাকবে, ঠিক আছে, এর থেকে বেশি মনে হয় না ডাকবে। হ্যাঁ, এইবার তার জন্য অনেকে ভাবতে পারে কাট অফ কমতে পারে, সেটাও বলা যাচ্ছে না কি হবে। এবার হয়তো ইন্টারভিউতে দেখা যাচ্ছে আমি 9-10-এর 3500 ভ্যাকান্সি অ্যাপ্রক্স, সেখানে আমাদের হয়তো 5600 ক্যান্ডিডেট ডাকবে ইন্টারভিউয়ের জন্য। এবার সেখানে হয়তো দেখা গেল 200 ক্যান্ডিডেট অনুপস্থিত থাকলো, অ্যাবসেন্ট থাকলো, ঠিক আছে, তাহলে হয়তো আবার সেই 200 জনকে আবার নতুন করে কাট অফ করে ডাকলো কিনা, সেগুলো কি করবে না করবে আমরা কিছুই জানি না। এমন হয়তো দেখা গেল যে ইন্টারভিউতে যারা 11-12-এ পেয়ে গেছে তারা 9-10-এ পেলো, এবার ইন্টারভিউতে 200 বা 300 ক্যান্ডিডেট অনুপস্থিত থাকলো বা 400 ক্যান্ডিডেট অনুপস্থিত থাকলো, তখন আরো 400 জনেরকে আবার নতুন করে ডাকলো ইন্টারভিউর জন্য। এটা করবে কি কি করবে সেটা বলা যাবে না, ঠিক আছে, সবটাই ধোঁয়াশা। অনেকেই ভাবতে পারো এটা হবে কিনা ওটা হবে কিনা, দেখতে হবে কি হয়। এতে কি হবে, 9-10-এর যে ওয়েটিং লিস্টটা আছে সেখান থেকে ছেলেমেয়েরা একটু চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। হ্যাঁ, মানে অনেকেই হয়তো চান্স পাবে, 9-10টা 11-12-এর ওয়েটিং লিস্টে বেশি নামবে না, 9-10-এর ওয়েটিং লিস্টে নামলেও নামতে পারে, এটা হতে পারে। তো যাই হোক, সেসব দেখে আমাদের লাভ নেই। আমরা এখন ক্লাস স্টার্ট করব, যেটা হবে দেখা যাবে, যে পরিবেশ পরিস্থিতি আসবে সেই পরিবেশ পরিস্থিতির সঙ্গে আমাদেরকে মানিয়ে নিতে হবে, সেটাই আমাদেরকে মেনে নিয়ে চলতে হবে। হ্যাঁ, তো কাউন্টেবিলিটি বিষয়টা হচ্ছে কি, দেখো কোন একটা সেট ক্যাপিটাল এ, একটা সেট এ, সেটের মধ্যে যদি 4টে এলিমেন্ট থাকে 1 2 3 4 এরকম যদি 4টে এলিমেন্ট থাকে, তাহলে আমরা বলতে পারবো এ সেটের মধ্যে 4টে এলিমেন্ট আছে, ঠিক আছে। এবং আরো একটা কথা বলতে পারবো যে কার্ডিনালিটি, আমরা কার্ডিনালিটি বিষয়টা জানি। কার্ডিনালিটির রাফ ভার্সন যদি বলি, কার্ডিনালিটির রাফ ভার্সন মানে কোন সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকে সেটাই তার কার্ডিনালিটি। তাহলে এখানে যদি আমরা n দিয়ে ডিনোট করি কার্ডিনালিটি, তাহলে n অফ a, কার্ডিনালিটি অফ a ইকুয়ালস টু 4। তাহলে ফাইনাইট সেটের কার্ডিনালিটি, তাহলে a সেটের মধ্যে যদি 4টে এলিমেন্ট থাকে তাহলে এই সেটের কার্ডিনালিটি হচ্ছে 4। এইবার এই ধারণাটাকে কাজে লাগিয়ে ইনফাইনাইট সেটের ক্ষেত্রে কার্ডিনালিটি কি হবে, কোন সেট যদি ইনফাইনাইট হয় তার কার্ডিনালিটি কি হবে। ইনফাইনাইট সেট কারা, জেড একটা ইনফাইনাইট সেট, এন একটা ইনফাইনাইট সেট,
কিউ একটা ইনফাইনাইট সেট, আর একটা ইনফাইনাইট সেট, সি একটা ইনফাইনাইট সেট, এগুলো প্রত্যেকটা ইনফাইনাইট সেট, তাহলে এদের কার্ডিনালিটি কি হবে? এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে কাউন্টেবিলিটির উদ্ভব হচ্ছে। মানে কাউন্টেবিলিটি, এবার কাউন্টেবিলিটি পড়তে গিয়ে তোমাদের সব থেকে বেশি যেটা কাজে লাগবে বাইজেক্টিভ ম্যাপিং। সব থেকে বেশি যেটা কাজে লাগবে বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ ম্যাপিং কেন বাইজেক্টিভ ম্যাপিংটা কাজে লাগবে? বাইজেক্টিভ ম্যাপিং হওয়ার রিকোয়ার্ড কন্ডিশনটা কি বলতে পারবে? ক্যাপিটাল এ একটা নন এমটি সেট আর ক্যাপিটাল বিও একটা নন এমটি সেট, এরা দুজন নন এমটি সেট। এবার আমি বলছি এ আর বি দুটোই ফাইনাইট, আমি এ আর বি ফাইনাইট সেট নিয়েই কাজ করছি। হ্যাঁ, ক্যাপিটাল এ এন্ড ক্যাপিটাল বি বোথ আর ফাইনাইট সেটস, ফাইনাইট সেটস। এবার আমি বলছি এ আর বি এর মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং ফর্ম করবে, তাহলে বলতে পারবে রিকোয়ার্ড কন্ডিশনটা কি হবে? হ্যাঁ, 1 1 অন্টো হবে, ঠিক আছে, খুব ভালো কথা। ইনজেক্টিভ আর সাবজেক্টিভ। আমি বলতে চাইছি কার্ডিনালিটি নিয়ে, এ আর বি এর কার্ডিনালিটি কি হবে, বা এ আর বি এর মধ্যে নাম্বার অফ এলিমেন্টস কি হবে? বাইজেক্টিভ যদি হয় নাম্বার অফ এলিমেন্টস সেম হবে, সমান হবে। কার্ডিনালিটি অফ এ আর কার্ডিনালিটি অফ বি এই দুটো সেম হবে, ঠিক আছে। এইটা তোমাদের ইন্টারভিউতে কোশ্চেন জিজ্ঞেস করলেও করতে পারে যে ম্যাপিং কাকে বলে বলো, বাইজেক্টিভ ম্যাপিং কাকে বলে, 1 1 ইনজেক্টিভ এটা বলতে পারে। তাহলে 1 1 ইনজেক্টিভ, 1 to 1 বা 1 1 ইনজেক্টিভ আর অন্টো বা সাবজেক্টিভ। এবার তোমাকে যদি বাইজেক্টিভ ম্যাপিং বলে তাহলে এ আর বি যদি ফাইনাইট সেটস হয় তাহলে ওদের নাম্বার অফ এলিমেন্টস কত হবে, এ সেটের মধ্যে আর বি সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্টস কত হতে পারে, এটা জিজ্ঞেস করবে। আচ্ছা, এবার তোমাকে আমি এইটা বলছি এ সেটের মধ্যে 4টে এলিমেন্ট আছে আর বি সেটের মধ্যে 3টে এলিমেন্ট আছে। এবার তোমাকে জিজ্ঞেস করলো এখানে ইনজেক্টিভ ম্যাপিং কটা হবে, এটা জিজ্ঞেস করতে পারে ভাই ভাই। এ সেটের মধ্যে 4টে আছে আর বি সেটের মধ্যে 3টে আছে, তাহলে ইনজেক্টিভ 1 1 ম্যাপিং কটা হবে? 1 1 ম্যাপিং হবে না, কারণ এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকতে হবে, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকতে হবে। আর ইনজেক্টিভ হওয়া মানে কি, আলাদা এলিমেন্টের আলাদা ইমেজ। তাহলে এই এলিমেন্টের ইমেজ পাচ্ছি, এটার পাচ্ছি, এটার পাচ্ছি, কিন্তু এই এলিমেন্টের ইমেজ আর পাওয়া যাচ্ছে না। তাহলে এই এলিমেন্টের ইমেজ যদি না পাই তাহলে ইনজেক্টিভ ম্যাপিং হবে না, ঠিক আছে। এইভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে, বোঝা গেল? এইভাবে তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে ইনজেক্টিভ ম্যাপিং। হ্যাঁ, আচ্ছা, আবার তোমাকে এটাও জিজ্ঞেস করতে পারে যে বাইজেক্টিভ ম্যাপিং হবে কিনা। তো এগুলো ফাংশনের ব্যাপার, তবু এখানে ফাংশন কথাটা আসবে। কাউন্টেবিলিটি যখন পড়বো তখন আমাদের ফাংশনটা আসবে, ওই জন্য আমরা কাউন্টেবিলিটিটা পড়বো, ঠিক আছে। এইখানে একটা জিনিস আমাদেরকে পড়তে হবে, যেটা হচ্ছে 1 1 করসপন্ডেন্স। ওয়ান ওয়ান করসপন্ডেন্স বা 1 to 1 করসপন্ডেন্স বা ইকুইভ্যালেন্ট, এটাকে বলা, ইকুইভ্যালেন্টও বলবে, ইকুইভ্যালেন্ট। Two sets A and B are equivalent or equipotential or equinumerous or এখানে সিমিলারও বলে, সিমিলারও বলা চলে। দুটো সেট এ আর বি মধ্যে 1 to 1 করসপন্ডেন্স আছে, দুটো সেটস এ আর বি ইকুইভ্যালেন্ট, আমরা দুটো সেট এ আর বি কে ইকুইভ্যালেন্ট বলবো, বা দুটো সেট এ আর বি কে সিমিলার সেট বলবো, বা দুটো সেট এ আর বি কে ইকুইপোটেনশিয়াল বা ইকুইনিউমেরাস, এই কথাগুলো বলবো কখন? যদি এ আর বি এই সেটের মধ্যে, এ আর বি সেটের মধ্যে 1 to 1 করসপন্ডেন্স তৈরি করে। এ আর বি দুটো সেট, তাদের মধ্যে যদি 1 to 1 করসপন্ডেন্স তৈরি করে, মানে কি এ আর বি দুটো সেটের মধ্যে যদি একটা বাইজেক্টিভ ম্যাপিং ফর্ম করে, ঠিক আছে। এ আর বি এদের মধ্যে যদি একটা বাইজেক্টিভ ম্যাপিং ফর্ম করে, তোমাকে এটাও জিজ্ঞেস করতে পারে যে এ আর বি দুটো সেট, তাদের মধ্যে 1 to 1 করসপন্ডেন্স কখন তৈরি হবে। তুমি বাইজেক্টিভ ম্যাপিংটা জানো কিন্তু 1 to 1 করসপন্ডেন্সটা জানো না, তুমি ইকুইভ্যালেন্টটা জানো না, সিমিলারটা জানো না, বিষয়টা ঘুরিয়ে একই। কিন্তু বাইজেক্টিভ ম্যাপিং বলা মানে এ আর বি যদি একে অপর, এ আর বি যদি বাইজেক্টিভ ম্যাপিং ফর্ম করে তাহলে এ আর বি কে আমরা বলবো ইকুইভ্যালেন্ট, এ আর বি কে আমরা বলবো সিমিলার, ঠিক আছে। এবং বাইজেক্টিভ ম্যাপিংই ঘুরিয়ে বলছে 1 to 1 করসপন্ডেন্স।
ঠিক আছে, এর একটা বিখ্যাত এক্সাম্পল বাইজেক্টিভ ম্যাপিং এর বিখ্যাত এক্সাম্পল বলেছিলাম মনে আছে, স্টোন গোট এক্সাম্পল। কি বলেছিলাম? স্টোন গোট এক্সাম্পল। এর থেকে ভালো বাইজেক্টিভ ম্যাপিং এর এক্সাম্পল হয় না, স্টোন গোট এক্সাম্পল। স্টোন গোট এক্সাম্পলটা কি? আদি মানুষ যখন কাউন্টিংটা ছিল না তখন, হ্যাঁ সংখ্যা তত্ত্ব পড়াতে গিয়েও তোমাদের বলেছি, তোমরা ইন্টারভিউ ক্লাস করোনি ওই জন্য জানো না, ইন্টারভিউ ক্লাসেও বলেছি, সংখ্যা তত্ত্ব পড়াতে গিয়েও বলেছি। স্টোন গোট এক্সাম্পল কি? যখন কাউন্টিং এর কোনো উদ্ভব হয়নি, এবার তারা তখন কি করছে, তারা লালন পালন করছে, ছাগল আছে একজনের বাড়িতে, প্রচুর ছাগল আছে। এবার তারা কি করছে, প্রত্যেকদিন ছাগলগুলোকে নিয়ে যাচ্ছে চড়াই করার জন্য, নিয়ে যাচ্ছে নিয়ে আসছে। এবার তার ছাগলের সংখ্যা ঠিক আছে না হারিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো তো তারা বুঝতে পারছে না, যেহেতু কাউন্টিং নেই, তখন কাউন্টিং ছিল না। তো তারা কি করছে, সকালবেলায় যখন ছাগলগুলো গেট থেকে বেরোচ্ছে, একটা স্টোন নিচ্ছে, একটা পাথর নিচ্ছে, দিয়ে একটা ব্যাগে রাখছে। ঠিক আছে, তার ধরে নাও 100টা ছাগল আছে, একটা একটা করে ছাগল বেরিয়ে যাচ্ছে, একটা একটা করে পাথর ব্যাগে রাখছে, তাহলে 100টা পাথর ব্যাগে চলে গেল। তাহলে এটা কি হয়ে গেল, ইনজেক্টিভ হয়ে গেল, একটা ছাগলের জন্য একটা পাথর, ইনজেক্টিভ ম্যাপিং হয়ে গেল, হলো। এবার যখন রিটার্ন আসছে, একটা করে ছাগল ভেতরে ঢুকছে, একটা করে পাথর ব্যাগ থেকে বাইরে ফেলে দিচ্ছে, একটা করে ছাগল ভেতরে ঢুকছে, একটা করে পাথর বাইরে ফেলে দিচ্ছে, তাহলে একটা পাথরের জন্য একটা ছাগল, তাহলে ছাগলের ইমেজ হচ্ছে পাথর, পাথরের ইমেজ হচ্ছে ছাগল। ঠিক আছে, বাইজেক্টিভ ম্যাপিং হচ্ছে। এবার ফিরতে ফিরতে গিয়ে দেখা গেল সব ছাগলগুলো ভেতরে চলে গেলো, লাস্টে দেখা যাচ্ছে দুটো পাথর ব্যাগে আছে, তাহলে বুঝতে হবে কি বলো, তার মানে দুটো ছাগল হারিয়ে গেছে। তখন তারা আবার খুঁজতে বেরিয়ে পড়লো যে আমার দুটো ছাগল কোথাও হারিয়ে গেছে, আবার দেখা যাচ্ছে কাউন্টিং মিলে গেল, তার মানে সব ছাগল চলে এসছে। এইটা হচ্ছে স্টোন গোট এক্সাম্পল বাইজেক্টিভ ম্যাপিং এর জন্য, খুব ভালো একটা এক্সাম্পল বাইজেক্টিভ ম্যাপিং বোঝানোর জন্য, এটাকে স্টোন গোট এক্সাম্পল, ম্যাথামেটিশিয়ানরা এটাকে স্টোন গোট এক্সাম্পল বলে থাকেন। এবার এই বাইজেক্টিভ ম্যাপিং কে কাজে লাগিয়ে কিন্তু কাউন্টেবিলিটির মেন কনসেপ্টই বাইজেক্টিভ ম্যাপিং এর উপরে দাঁড়িয়ে আছে, মেন কনসেপ্ট কাউন্টেবিলিটি বাইজেক্টিভ ম্যাপিং এর উপরে। কারণ কি বলছে, যখনই দুটো ম্যাপিং, দুটো সেট বাইজেক্টিভ ম্যাপিং ফর্ম করছে, তখন তাদের কার্ডিনালিটি সমান হয়ে যাচ্ছে, সেটা ফাইনাইট হোক বা ইনফাইনাইট হোক। ইনফাইনাইট সেটের ক্ষেত্রেও হবে যে ওয়ান টু ওয়ান করসপন্ডেন্স তৈরি হয়ে যাচ্ছে, বাইজেক্টিভ ম্যাপিং একটা এলিমেন্টের একটা ইমেজ আর একটা ইমেজের একটাই প্রি ইমেজ, তাহলে কি সেম সেম নাম্বার অফ এলিমেন্টস, তাহলে দুটোরই কার্ডিনালিটি সমান হয়ে যাচ্ছে। তাহলে দুটোরই যদি কার্ডিনালিটি সমান হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমি বাইজেক্টিভ ম্যাপিং যখন প্রমাণ করে দেবো যে এ আর বি দুটো সেট, তাদের মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং যদি আমি কোনো কারণে দেখিয়ে দিতে পারি, তাহলে আমি বলে দেবো এ আর বি এর কার্ডিনালিটি সমান। এবং এই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই আমাদের কাউন্টেবিলিটির মেন পড়াশোনাটা। ঠিক আছে, কি হলো বাবু, পড়বি তোরা, পড়বি, ক্লাস করবি, আয়। আচ্ছা, তাহলে দুটো সেটকে আমরা কি বলবো, ইকুইভ্যালেন্ট সেট কখন বলবো, যদি তাদের মধ্যে একটা ওয়ান টু ওয়ান করসপন্ডেন্স তৈরি হয়, ওয়ান টু ওয়ান করসপন্ডেন্স মানে বাইজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে, ফাইনাইট সেট তোমরা জানো, যে সেটের মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে তাকে ফাইনাইট সেট, যার মধ্যে ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস আছে তাকে ইনফাইনাইট সেট বলা হয়। ঠিক আছে, আচ্ছা, মেন জিনিস আসছে তোমাদের ডেনুমারেবল। ডেনুমারেবল और এনুমারেবল সেটস। আচ্ছা, যারা 9-10 এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের হয়তো বোরিং লাগতে পারে যে স্যার এটা পড়াচ্ছেন, কাউন্টেবিলিটি খুব ভালো টপিক কিন্তু, হ্যাঁ অনেক কিছু জানতে পারবে যদি কাউন্টেবিলিটি একটু ভালো করে পড়ো। ঠিক আছে, তো ডেনুমারেবল বা এনুমারেবল সেটস কাকে বলে কেউ জানো, বলতে পারবে? ডেনুমারেবল বা এনুমারেবল সেটস কাকে বলা হয়? এন, এন হচ্ছে একটা সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ অল ন্যাচারাল নাম্বার। স্যার আজকে যাচ্ছে হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং হচ্ছে, এন হচ্ছে একটা সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। এইবার আমরা যদি আচ্ছা এ আর বি, আমি একটু তোমাদের এই জায়গাটা বলে দিই যে দুটো সেট ইকুইভ্যালেন্ট যদি হয় তাকে আমরা এইভাবে ডিনোট করব, এইভাবে এ আর বি ইকুইভ্যালেন্ট।
ঠিক আছে, এ আর বি সেট দুটোকে ইকুইভ্যালেন্ট যদি হয় তাহলে আমরা তাকে ডিনোট করবো এইভাবে, এ ইকুইভ্যালেন্ট টু বি। বোঝা গেল? তাহলে আমরা যদি কোনো সেট এন ন্যাচারাল নাম্বার, সেটাকে যদি আমরা কোনো এস একটা নন এমটি সেট, তার সঙ্গে যদি ইকুইভ্যালেন্ট প্রমাণ করে দিতে পারি, তাহলে এই সেটটা হয়ে যাবে ডেনুমারেবল সেট। মানে আমরা যদি দেখিয়ে দিতে পারি এফ ম্যাপস এন থেকে এস, এই সেটটা, এটা যদি একটা বাইজেক্টিভ ম্যাপিং হয়, এটা যদি একটা বাইজেক্টিভ ম্যাপিং হয়, তাহলে আমরা বলবো এই সেটটা হবে ডেনুমারেবল সেট। আচ্ছা, এবার এখানে এস কেমন সেট হবে? কোনো বাইন্ডিংস নেই, রিয়েল নাম্বার হতে পারে, রিয়েল নাম্বারের সাবসেট হতে পারে, কমপ্লেক্স নাম্বার হতে পারে, যা খুশি তাই হতে পারে, কোনো বাইন্ডিংস নেই। যদি সে ন্যাচারাল নাম্বারসের সঙ্গে 1-to-1 করসপন্ডেন্স তৈরি করে, তবেই সেটটা এনুমারেবল অর ডেনুমারেবল হবে। এটাই হচ্ছে এনুমারেবল আর ডেনুমারেবলের ডেফিনিশন। তোমাদেরকে অনেক জায়গায় জানতে চাইবে এই ডেফিনিশনটা, ঠিক আছে? এনুমারেবল অর ডেনুমারেবল, ঠিক আছে? আচ্ছা, সেট অফ ন্যাচারাল নাম্বারসের এলিমেন্ট কটা বলো? ইনফাইনাইট। তাহলে সেট অফ ন্যাচারাল নাম্বারসে যদি ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস থাকে, তাহলে যে সেটটা এনুমারেবল বা ডেনুমারেবল হবে, সেই সেটটা কেমন সেট হবে? ইনফাইনাইট সেট হবে। তাহলে এনুমারেবল সেট বা ডেনুমারেবল সেট যে হবে, অবভিয়াসলি সে ইনফাইনাইট সেট হবে। ফাইনাইট সেট হওয়ার কোনো জায়গা নেই তার। এই ডেফিনিশনটা তোমাদের ধরতে পারে যে এনুমারেবল সেট আর ডেনুমারেবল সেট কাকে বলে। এইবার কোন সেটকে কাউন্টেবল কখন বলা হচ্ছে? কাউন্টেবল কাউন্টেবল হচ্ছে আইদার ফাইনাইট অর ডেনুমারেবল। কোন সেট যদি ফাইনাইট সেট হয় অথবা ডেনুমারেবল হয়, তাহলে সেই সেটটাকে আমরা বলবো কাউন্টেবল সেট। কোন সেট যদি ফাইনাইট হয় অথবা ডেনুমারেবল হয়, তাহলে সেটাকে আমরা বলবো কাউন্টেবল সেট। বোঝা গেল? আচ্ছা, এখানে একটা কথা বলো, কোন সেট কাউন্টেবল হলে সে হয় ফাইনাইট হবে অথবা ডেনুমারেবল হবে। তাহলে ডেনুমারেবল, যদি কোনো সেট ডেনুমারেবল হয়, তাহলে সেটা কাউন্টেবল হচ্ছে। কোন সেট যদি ফাইনাইট হয় তাহলে সেটা কাউন্টেবল হচ্ছে। তাহলে কাউন্টেবল মানেই কি ফাইনাইট আর কাউন্টেবল, যেটা ডেনুমারেবল সেটা ফাইনাইট, ডেনুমারেবল মানেই হচ্ছে কাউন্টেবল, কাউন্টেবল মানে কি ডেনুমারেবল, এটা বলতে পারি? ডেনুমারেবল ইমপ্লাই কাউন্টেবল। যে সেট ডেনুমারেবল সেটাই কাউন্টেবল, কিন্তু কোন সেট যদি কাউন্টেবল হয় সেটা কি ডেনুমারেবল হবে? হতেও পারে, নাও হতে পারে। এটা কি হবে? এটা হবে মে অর মে নট বি। সেটটা, কারণ আমি কাউন্টেবল সেটের ক্যারেক্টার তো জানি না, সেটটা কেমন। সেটটা যদি ফাইনাইট হয়, তাহলে তো আর ডেনুমারেবল হচ্ছে না। কিন্তু সেটটা যদি ইনফাইনাইট হয় তাহলে ডেনুমারেবল। তাহলে আমি যদি আমাকে যদি কোনো সেট কাউন্টেবল বলে, তাহলে চেক করব কি? সেন্ডের কার্ডিনালিটিটা চেক করব, ফাইনাইট না ইনফাইনাইট। সেটটা যদি ফাইনাইট হয় তাহলে আর ডেনুমারেবল হলো না, কিন্তু সেটটা যদি ইনফাইনাইট হয় তাহলে অবশ্যই ডেনুমারেবল। তাহলে প্রত্যেকটা ডেনুমারেবল সেটই কাউন্টেবল, কিন্তু প্রত্যেকটা কাউন্টেবল সেট ডেনুমারেবল হতেও পারে, নাও হতে পারে, মে অর মে নট বি। এইবার এই যে কাউন্টেবল সেট অফ ন্যাচারাল নাম্বারস, এই যে ইনফিনিটি, ক্যান্টরস প্রথম ইনফিনিটির মধ্যে কম্প্যারিজন করেছিলেন। উনি প্রথম ইনফিনিটির মধ্যে কম্প্যারিজন করেছিলেন। এই যে এদের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস আছে। তার মানে এই একটা ইনফিনিটি হচ্ছে, আর আর সি সেট অফ অল কমপ্লেক্স নাম্বার, এই একটা ইনফিনিটি, দুটো ইনফিনিটি। ক্যান্টরস প্রথম উনি দেখিয়েছিলেন যে এই ইনফিনিটি দুটো আলাদা, এবং ক্যান্টরস বলেছিলেন যে এই ইনফিনিটির থেকে এই ইনফিনিটিটা বড়। আমরা পড়বো এখানে, ঠিক আছে? যে এই যে এদের যে ইনফিনিটি, সেই ইনফিনিটিটা ছোট, আর এদের যে ইনফিনিটি, এই ইনফিনিটিটা বড়। বোঝা গেল? এটা ক্যান্টরস প্রথম প্রমাণ করেছিলেন। এইবার তাহলে এই যে ফাইনাইট সেটের কার্ডিনালিটি আমি বলে দিচ্ছি। ফাইনাইট সেটের কার্ডিনালিটি কি? যতগুলো এলিমেন্ট আছে সেটাই তার কার্ডিনালিটি। তাহলে ইনফাইনাইট সেটের কার্ডিনালিটি, এই যে এলিমেন্টগুলো সেট অফ ন্যাচারাল নাম্বারস, তাহলে যে সেটটাই হবে ডেনুমারেবল,
যেটা ডেনুমারেবল সেট তার কার্ডিনালিটি মানে সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে কোনো সেট যদি সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে কোনো সেট যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে সেই সেটটার কার্ডিনালিটিকে আমরা ডিনোট করব আলিফ নট। এটাকে নাম দেব আলিফ নট, ALEPHNOT। NOT না NAUGHT কি জানি না। আলিফ নট NAUGHT। জানি না, তোমরা একবার দেখে নিও আলিফ নট। ঠিক আছে, এইটা হচ্ছে ফার্স্ট হিব্রু লেটার। যেমন ABCD আলফাবেট, এ হচ্ছে প্রথম। হিব্রু ল্যাঙ্গুয়েজের প্রথম আলফাবেট হচ্ছে এটা, হিব্রু ল্যাঙ্গুয়েজের প্রথম আলফাবেট হচ্ছে আলিফ নট। বোঝা গেল? জিজ্ঞেস করতেই পারে আলিফ নট এটা কোন ভাষার থেকে এটা নেওয়া হয়েছে। যেমন আমরা এই যে যেগুলো পড়ি, এপসিলন, ডেল্টা, দেয়ার এক্সিস্ট, আলফা, বিটা, গামা, ডেল্টা, এইগুলো এগুলো কাদের ভাষা বলতে পারবে? গ্রিসের। ঠিক আছে, তুমি গ্রিসে গিয়ে যদি গ্রিসের পেপার, নিউজ পেপার, ডেইলি নিউজ পেপার দেখো তাহলে দেখবে এইগুলো সব আছে ওখানে, এগুলো সব আছে। এবার তুমি হয়তো হ্যাঁ, আমরা যদি এই ABCD পড়ি, আমরা যেমন ইংলিশ নিউজ পেপার পড়ছি, বাংলা নিউজ পেপার পড়ছি, ওদের তেমনই ওদের তুমি যখন নিউজ পেপার নিয়ে দেখবে দেখবে এই সব আছে ওদের। তুমি হয়তো ভাববে আমি কি ম্যাথামেটিক্সের পেপার পড়ছি তাই ভাববে। এবার এইগুলো কেন এসেছিল বলতে পারবে? হ্যাঁ, না উনি একা নন। আমরা যে ম্যাথামেটিক্সটা পড়ি এই ম্যাথামেটিক্সটা হচ্ছে মিডিয়েবল ম্যাথামেটিক্স। হ্যাঁ, 1600 থেকে 1900 সাল পর্যন্ত বা 1900 কিছু 1900ই বলতে পারো, ওই ম্যাথামেটিক্সটা হচ্ছে মিডিয়েবল ম্যাথামেটিক্স। মিডিয়েবল ম্যাথামেটিক্সে গ্রিসের যে ম্যাথামেটিশিয়ানরা ছিলেন তাদের আধিপত্য ছিল, এবং তাদের আধিপত্য থাকার ফলে তারাই ম্যাক্সিমাম ম্যাথামেটিক্সটাকে ডেভেলপ করেছেন, এবং তারা ম্যাক্সিমাম ম্যাথামেটিক্সটা ডেভেলপ করার ফলে তারা ওই সিম্বলগুলো ইউজ করেছেন। এবং ওই সিম্বলগুলো ইউজ করার পরে জিনিসটা যখন তৈরি হয়ে সবার সামনে আসে তখন প্রত্যেকটা দেশ নিজের মতো করে সেটাকে সাজাতেই পারত, কিন্তু সাজানোর ফলে কি হয়ে যাচ্ছে, ভাষার পরিবর্তন চলে আসছে। বাংলায় করতে গেলে আরেক রকম চলে। আমি ধরো বিলংস টু চিহ্নটা বাংলা, আমি যদি ইংলিশে লিখি এ বিলংস টু বি, বাংলায় যদি লিখি এ বি এর মধ্যে আছে, এরকম যদি প্রত্যেকটা নিজস্ব ভাষা ইউজ করতে গেলে এক এক রকম, তাতে কি হচ্ছে পড়ার পার্থক্য, মানে বেসিক জিনিসটা কি হচ্ছে এক একজনের কাছে, এক একজনের কোন একটা বইয়ের মিনিং কি হয়ে যাচ্ছে, 10 জন পড়ছে 10 রকম বেরিয়ে যাচ্ছে। তো সেই 10 রকম মিনিং থেকে বেরিয়ে আসার জন্য কি করলো, যে যেটা আছে সেটাই রেখে দিল, যে ম্যাথামেটিক্স যেভাবে ডেভেলপ করা হয়েছে সেটাই থাক, তুমি নিজে মানে করে পড়ার সময় পড়ো, কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলোর কেউ নাড়ানাড়ি করেনি, কোনো ম্যাথামেটিশিয়ান নাড়েনি, রেখে দিয়েছে। বোঝা গেল? এটাই হচ্ছে হিস্ট্রি, মানে এই সিম্বলগুলো ইউজ কেন করা হয়েছে এটা এখান থেকে বললাম। যাই হোক, বললাম তো আমরা ম্যাথামেটিক্সের স্টুডেন্ট, বাই চান্স ইন্টারভিউতে ধরে নিল কোনো একটা কোশ্চেন, যে জিজ্ঞেস করতেই পারে যে আলফা বিটা গামা ডেল্টা এগুলো কোন দেশের সিম্বল আমরা ইউজ করে থাকি, কেন এত সিম্বল এই আলফা বিটা গামা ডেল্টা ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এগুলো ধরতেই পারে, এমন নয় যে ধরবেই, জিজ্ঞেস করে নিতেই পারে। বোঝা গেল? আচ্ছা, তাহলে যে সেটগুলো সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে 1-to-1 করসপন্ডেন্স তৈরি করছে বা ইকুইভ্যালেন্ট হচ্ছে, তাদের কার্ডিনালিটিকে আমরা কি বলছি? আলিফ নট। তাদের কার্ডিনালিটিকে আমরা কি দিয়ে ডিনোট করছি? আলিফ নট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলবো যে সেটগুলো কাউন্টেবল, ইনফাইনাইট কাউন্টেবল সেটস, কোনো সেট যদি ইনফাইনাইট হয় আর কাউন্টেবল হয় তাহলে তার কার্ডিনালিটি কত হবে? আলিফ নট, তাই না? ফাইনাইট হলে তো আমি বের করতেই পারছি, কিন্তু ইনফাইনাইট কাউন্টেবল সেটের কার্ডিনালিটি কত হচ্ছে? আলিফ নট। এইবার তোমাকে দেখাতে হবে, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে সেট অফ ন্যাচারাল নাম্বারস, আমি বলবো যে সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে কে কে জেড কিউ এরা, এখানে কিউ কে দুটো ভাগে ভাগ করে দিবে, দেখবে কিউ প্লাস ইউনিয়ন কিউ মাইনাস। ঠিক আছে, বলবে যে জেড এর সঙ্গে এই আমরা বলবো যে সেট অফ ন্যাচারাল নাম্বারস আর সেট অফ ইন্টিজার্স এদের দুজনের কার্ডিনালিটি সেম। আমরা বলবো সেট অফ ন্যাচারাল নাম্বারস আর সেট অফ রেশনাল নাম্বারস এদের দুজনের কার্ডিনালিটি সেম।
মানে এদের দুজনের মধ্যে সেম নাম্বার অফ এলিমেন্টস আছে, রাফলি তো তাই বলা যায় না, কার্ডিনালিটি সেম মানে। কিন্তু আদৌ কি সেটা কি আমরা বাস্তবে হচ্ছে? দেখো দেখি, আমরা যদি ভাবি এর মধ্যে কি আছে, অনলি পজিটিভ ইন্টিজার্স আছে, আর এর মধ্যে পজিটিভ নেগেটিভ সব আছে। কিন্তু কিন্তু কি হচ্ছে, আমরা প্রমাণ করছি, আমরা দেখাবো যে এটা আর এটা, এগুলোর মধ্যে সমান সংখ্যক এলিমেন্ট আছে, এবং এদের সবার কার্ডিনালিটি কি, এদের সবার কার্ডিনালিটিকে আমরা ডিনোট করবো কি দিয়ে? আলিফ নট দিয়ে। জেড এর কার্ডিনালিটি আলিফ নট, কিউ এর কার্ডিনালিটি আলিফ নট, এন এর কার্ডিনালিটি আলিফ নট, কিউ প্লাসেরও কার্ডিনালিটি আলিফ নট হবে, কিউ মাইনাসেরও কার্ডিনালিটি আলিফ নট হবে। এটা প্রমাণ করার আগে মেন যেটা জানতে হবে সেটা হচ্ছে হিলবার্ট প্যারাডক্স। এটা কিভাবে এসেছে? এইভাবে, হিলবার্ট প্যারাডক্স। হিলবার্ট প্যারাডক্সটা জানতে হবে, তবেই বলতে পারবে যে কিভাবে এলো এটা। হিলবার্ট প্যারাডক্সটা কি? হিলবার্ট ম্যাথামেটিশিয়ানদের যে টেবিল, তাদের সামনে প্যারাডক্স মানে দুবিধা, ওর মনের মধ্যে অনেক কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো ম্যাথামেটিশিয়ানদের টেবিলের সামনে রেখেছেন, যে আমি এই এই জিনিসটা আমার মনের মধ্যে এইটা আসছে, আমি কি ভুল না ঠিক আপনারা বলুন। ঠিক আছে, তো হিলবার্ট প্যারাডক্সটা কি? হিলবার্ট প্যারাডক্স হচ্ছে একটা হোটেল আছে, সেই হোটেলে ইনফাইনাইটলি মেনি রুমস আছে। ঠিক আছে, এইবার প্রথমেই বিতর্ক চলে আসবে, স্যার এরকমও হোটেল সম্ভব যেখানে ইনফাইনাইটলি মেনি রুমস আছে? প্রথম কথা হচ্ছে, আমরা ম্যাথামেটিক্সের স্টুডেন্ট, আমরা ইনফিনিটি নিয়ে খেলা করি, আমরাই করি, আর কেউ করে না। হ্যাঁ, আর সবকিছু আমরা অ্যাজিউম করে নিতেই পারি। সুতরাং একটা হোটেল আছে, যে হোটেলে ইনফাইনাইটলি মেনি রুমস আছে, প্রত্যেকটা রুম একদম ফুলফিল, গেস্ট ভর্তি আছে, কোনো রুম ফাঁকা নেই, প্রত্যেকটা রুম ফুলফিল, কোনো গেস্ট মানে কোনো রুম ফাঁকা নেই। বোঝা গেল? এবার এটাও ফুল, এটাও ফুল, এটাও ফুল, এটাও ফুল, এটাও ফুল, অ্যান্ড সো অন, এভাবে চলতে থাকছে। হয়েছে? এইবার এই মুহূর্তে, এই পরিস্থিতিতে একজন নতুন গেস্ট আসলো, একজন নতুন গেস্ট আসলো, বললো যে আমি হোটেল, আমার রুম দরকার। ঠিক আছে, আমার রুম দরকার। তাহলে রুম যদি দরকার হয়, তাহলে এইবার ধরো যদি আমি বিজনেসম্যান যে বিজনেস করছে তার দিক থেকে যদি ধরি, সে তো চাইবে না যে তার কাস্টমার ফিরে যায়, সে চাইবে তাকে একটা রুম অ্যালট করে দিই, তাহলে আমার একটা রুম থাকবে। তো তিনি কি করলেন, প্রথম জনকে সেকেন্ডে শিফট করলেন, যে একে ছিল তাকে দুইয়ে শিফট করা হলো। এবার তখন 1 নম্বর রুমটা ফাঁকা হলো, একে 1 নম্বর রুমটা দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, আর 2-এ যে ছিল তাকে 3-এ শিফট করা হলো, 3-এ যে ছিল তাকে 4-এ শিফট করা হলো, 4-এ যে ছিল তাকে 5-এ শিফট করা হলো, এইভাবে চলতে থাকলো। তাহলে এই রুমটা, যে রুমটা ফাঁকা ছিল, সেই রুমে একজন চলে আসলো, ব্যাস কাজ হয়ে গেল। তাই নাকি? কত সুন্দর, দেখো হলো কি হলো না? হয়েছে? হ্যাঁ, তোমাদের মনে, অনেকের মনে প্রশ্ন আসছে না, লাস্টে কি হবে? অনেকের মনে এই প্রশ্নটা আসছে, লাস্টে কি হবে, তাই তো? লাস্ট আছে, লাস্ট আছে, কোনো লাস্ট আছে? এই জন্য আমি প্রশ্ন করি, হোয়াট উইল বি হ্যাপেন ইন দ্য লাস্ট? দেয়ার ইজ নো লাস্ট। আমি ক্লাসে যখন পড়াই কাউন্টেবিলিটিতে, লাস্টে কি হবে? লাস্টে কিছু নেই, এই কনসেপ্ট থেকেই তৈরি, এই কনসেপ্ট থেকেই প্রুফগুলো দেবো আমরা। ঠিক আছে, হোয়াট উইল বি হ্যাপেন ইন দ্য লাস্ট? দেয়ার ইজ নো লাস্ট। এবার বললো একজনের জায়গায় দুজন চলে আসলো, একজনের জায়গায় দুজন চলে আসলো, তাহলে কি হবে? সেম প্রসেস, যেটা একজন করছিল, একজনের জায়গায় দুজনকে শিফট করা হলো, তারপরে দুজনকে পরের দুটোতে এইভাবে শিফট করা হলো, দুজনকে রুম দিয়ে দেওয়া হলো। এভাবে যদি 50 জন আসে, সেম প্রসেস, 100 জন আসলে সেম প্রসেস, 5000 জন আসলে সেম প্রসেস। বোঝা গেল? তাহলে যে যুক্তিটা দেওয়া হচ্ছে, এটা ঠিক না ভুল? কোনো মানে ভুল কোনো তথ্য পরিবেশন করা হচ্ছে এখানে? হচ্ছে না। এইবার প্রশ্ন হচ্ছে, একজন গেস্ট রুম ছেড়ে চলে গেল, একজন গেস্ট রুম ছেড়ে চলে গেল। ঠিক আছে, রুম ছেড়ে যদি চলে যায়, তখন কি হচ্ছে, একটা রুম ফাঁকা হয়ে গেল। এবার রুম ফাঁকা রাখা যাবে না, তখন কি করা যায় বলো দেখি? যে 2 নম্বরে ছিল তাকে 1-এ শিফট করা হলো, যে 3-এ ছিল তাকে 2-এ শিফট করা হলো, যে 4-এ ছিল তাকে 3-এ শিফট করা হলো, যে 5-এ ছিল তাকে 4-এ শিফট করা হলো।
তাহলে কি হচ্ছে, ওইভাবে একজন পেছনের জন্য এইভাবে চলে আসছে, তাহলে রুম ফাঁকা থাকছে, থাকছে না। এবার প্রশ্ন হচ্ছে স্যার লাস্টের রুমটা তো ফাঁকা হয়ে যাবে, লাস্ট আছে নেই। এইভাবে যদি 10টা রুম ফাঁকা হয়ে যায়, 10টা 50টা 50টা, বোঝা গেল। এইটা হচ্ছে হিলবার্ট প্যারাডক্স। ম্যাথামেটিশিয়ানদের সামনে হিলবার্ট যখন এই প্যারাডক্সটা রাখেন, তখন ম্যাথামেটিশিয়ানটা তার এই প্যারাডক্সটাকে অ্যাকসেপ্ট করে নেয় যে হ্যাঁ আপনি যেটা বলছেন ঠিক। এই কনসেপ্টটা লাগিয়েই কাউন্টেবিলিটির সব প্রমাণগুলো হয়েছে, বোঝা গেল। কারোর কোনো আছে এটা নিয়ে, কনফিউশন আছে বলবে না, ক্লিয়ার বলো। স্যার প্রসেসটা আর একটু বলে দিন, ভালো বুঝতে পারিনি, তাড়াতাড়ি বলে দিন। কি বলা হচ্ছে, রুম যখন ইনফাইনাইটলি মেনি রুমস আছে, ইনফাইনাইটলি মেনি রুমসে ইনফাইনাইটলি মেনি গেস্ট আছে, কোনো রুম ফাঁকা নেই। কোনো রুম যদি ফাঁকা না থাকে তাহলে কি হচ্ছে, এবার নতুন একজন গেস্ট আসছে, তাহলে নতুন গেস্টকে রুম দিতে হবে। কিভাবে দেবো নতুন একজন গেস্টকে, আমরা কি করব, 1 নম্বরকে 2 নম্বরে শিফট করব, 2 নম্বরকে 3 নম্বরে শিফট করব, এইভাবে একজনকে শিফট করতে থাকবো পরেরটায়। আর এই যে রুমটা ফাঁকা হবে সেটাই গেস্টকে দিয়ে দেবো। তাহলে কি হচ্ছে, যে তাহলে যে নতুন গেস্ট আসছে তাকে রুম দেওয়া হয়ে যাচ্ছে। এইভাবে যদি একজন না এসে দুজন আসে, সেম প্রসেস। 4 জন আসলেও সেম প্রসেস, 50 জন আসলেও সেম প্রসেস। একই রকম ভাবে যদি একজন বেরিয়ে যায় তাহলে কি করব, 2 নম্বরকে 1-এ শিফট করব, 3কে 2-এ শিফট করব, 4কে 3-এ শিফট করব, এক ঘর করে এগিয়ে দেবো। তাও রুম সবসময় ফুলফিল। কন্ডিশন এটাই যে রুম কোনো সময় ফাঁকা রাখা যাবে না, রুম কোনো সময় ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে, সব সময় রুম ফুলফিল রাখতে হবে, বোঝা গেল। এটাই হচ্ছে হিলবার্ট প্যারাডক্স, ঠিক আছে। আচ্ছা, এইবার নেক্সট যেটা হচ্ছে এই কাউন্টেবিলিটি, আমরা যেটা পড়লাম সেট অফ ন্যাচারাল নাম্বারস আর সেট অফ ইন্টিজার্স। এদের বলতে চাইছে সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে সেট অফ ইন্টিজার্স, এইটার কার্ডিনালিটি সেম। তার মানে কার্ডিনালিটি সেম মানে কি, এদের মধ্যে 1-to-1 করসপন্ডেন্স আছে। তাহলে সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে সেট অফ ইন্টিজার্সের এটা কি হবে, 1 2 3 4 5 6 সমান চলতে থাকবে, ঠিক আছে। আর এখানে কে আছে বলো, 0 -1 -2 -3 ডট 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 চলতে থাকলো, 1 2 3 4 5 ডট 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 চলতে থাকলো। এটা জেড। এবার এর সঙ্গে এর 1-to-1 করসপন্ডেন্স দেখাও। যদি আমি 1-to-1 করসপন্ডেন্স দেখিয়ে দিতে পারি তাহলেই হয়ে গেল। দেখাতে পারবে কেউ 1-to-1 করসপন্ডেন্স? বলো। একটা জিরোতে যাবে, 2 4 6 একের ইমেজ যদি আমি 0 নিই, হ্যাঁ গুড। ঠিক আছে, 2 এর জন্য আমরা কি নেব, -1, 3 এর জন্য 1, 4 এর জন্য -2, 5 এর জন্য 2, 6 এর জন্য -3, এইভাবে চলতে থাকবে। দেখো 1-to-1 করসপন্ডেন্স তৈরি হয়ে গেল, হলো না? এবার তুমি যে এলিমেন্টই নেবে তার ইমেজ পেয়ে যাচ্ছে, যেটাই নাও তার ইমেজ, আলাদা আলাদা এলিমেন্ট, আলাদা আলাদা ইমেজ, আলাদা আলাদা ইমেজের আলাদা আলাদা প্রিমেজ। এবার তুমি বলবে স্যার লাস্টে কি হবে, লাস্ট আছে নাকি, লাস্ট আছে, লাস্ট নেই। তাহলে লাস্ট যদি না থাকে, এবার তুমি বলবে স্যার তাহলে সব এলিমেন্টের ইমেজ পাবো, হ্যাঁ পাবো। তুমি দাও না কোন এলিমেন্ট দেবে, কোন এলিমেন্ট দেবে, দাও যে এলিমেন্টটাই দেবে সেই এলিমেন্টের ইমেজ দিয়ে দেবো। এখানে ফাংশনটা যদি ডিফাইন করতে বলে তাহলে ফাংশনটা এরকম হবে, fn equals to n-1/2 when n is odd, আর এটা কত হবে, -n/2 when n is even। এই বোঝা গেল?
এইটা দেখো 1-to-1 করসপন্ডেন্স তৈরি হচ্ছে, 1-to-1 করসপন্ডেন্স তৈরি হচ্ছে, প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ পাচ্ছি। তুমি বলো না কোন এলিমেন্টটা নেবে, যে এলিমেন্টটাই নেবে এখানে বসিয়ে দাও, যদি অড হয় এটাই বসে যাবে, যদি ইভেন হয় এটাই বসে যাবে, ব্যাস তার ইমেজ পাচ্ছি তো, ফ্রি ইমেজ পাচ্ছি। হ্যাঁ -n/2 টা n/2 হবে না -n/2 হতে হবে। 6 এর ইমেজ কত? -3। 4 এর ইমেজ কত? -2। 2 এর ইমেজ কত? -1। ঠিক আছে, বোঝা গেল? রেকর্ডিং অন করেছি তো। স্যার এইভাবে কিভাবে মানে এইভাবে সাধারণটা কিভাবে পাবো, মানে যেভাবে সাধারণত মানে কিভাবে সাধারণত এটা মানে n-1/2 স্যার n-2 টা মানে এই নিয়মে সাধারণটা কিভাবে বলতে পারবো এটা? ফর্মুলা সাজানো কিভাবে? তোমার প্রশ্নটাই তো ভুলভাল হচ্ছে, তুমি ঠিকঠাক গুছিয়ে প্রশ্নটাই তো করতে পারছো না। n-1/3 টা যদি নেওয়া যায় এটা কি সূত্র তাই হচ্ছে না, n-1/3 নিলে তো তুমি প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ পাচ্ছ না, আমাকে বাইজেক্টিভ ম্যাপিং তৈরি করতে হবে। তাহলে বাইজেক্টিভ ম্যাপিং তৈরি করতে গেলে একটা ফাংশন ডিফাইন করতে হবে, সেই ফাংশন তুমি n-1/3 ডিফাইন করো, কিন্তু কি হবে তাহলে? তাহলে ম্যাপিংটার বাইজেক্টিভ হবে না, প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ পাবে কিন্তু প্রত্যেকটা ইমেজের প্রি ইমেজ পাবে না। এখানে যদি 3 করে দাও তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ পেয়ে যাচ্ছ, ইমেজও পাবে না তো, কারণ ফ্র্যাকশন হয়ে যাবে, ফ্র্যাকশন চলে আসবে, ইমেজও পাবে না, ফাংশনই হবে না সেটা। কোনো এলিমেন্টের ইমেজ যদি না হয় তাহলে তো ফাংশনই হবে না, তাই না? এখানে কেবলমাত্র 2 থাকলেই ফাংশন হবে, তাছাড়া 3 দিলেও হবে না, 4 দিলেও হবে না, 5 দিলেও হবে না। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে আমি কি বলবো বলো? সেটআপ ন্যাচারাল, হ্যাঁ ভাইটা যে প্রশ্ন করছে সেটা একটু উত্তর দেওয়ার চেষ্টা করব। দিলাম তো। ওই ওই ভাইটা বলতে যাচ্ছে স্যার এখানে 2টা নিলেন কেন, 3টা নিলে কি হতো? বললাম তো 3টা নিলে ফাংশনই হতো না। হ্যাঁ স্যার আমি একটু বলবো। হ্যাঁ বলো। ভাই দেখো, যখন 2 দিয়ে কোনো ন্যাচারাল নাম্বারকে ভাগ করি আমরা দুটো রিমাইন্ডার পাই, 0 আর 1। তো যখন নিচেরটাতে দেখো যখন 2 দিয়ে ভাগ করছি 0 রিমাইন্ডার, তো উপরেরটা যখন ভাগ করছি 1 রিমাইন্ডার। এবার প্লাস যেটাতে মানে অ্যাডজাস্ট হচ্ছে সেটাতে আগে প্লাস নিয়েছি, যেটা অ্যাডজাস্ট হচ্ছে ওটাতে মাইনাস নিয়েছি। নিচেরটাতে মাইনাস নিলেও তো ওপরেরটাতে প্লাস নিলেও হতো, তখন ওইটা ঘুরে যেত না, শুভেন্দু ভুল বললে। কোন ন্যাচারাল নাম্বারকে 2 দিয়ে ভাগ করলে 0 আর 1, 0 আর হয়, ও 0 আর 1 রিমাইন্ডার হয়। রিমাইন্ডারের কথা বলেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 0 আর 1 রিমাইন্ডার হয়। ন্যাচারাল নাম্বারকে 2 দিয়ে ভাগ করলে 0 আর 1 রিমাইন্ডার হয়, ঠিকই আছে। এবার যখন আমি ইভেন সংখ্যাকে 2 দিয়ে ভাগ করব ভাগফলটা মিলে যাবে, কিন্তু অড সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে যেহেতু ভাগটা মিলবে না, তার জন্য একটা বাদ দিয়ে দিচ্ছি, 1 মাইনাস করে দিচ্ছি। হয়েছে? আচ্ছা, এইবার তাহলে এইখান থেকে আমি কি বলবো? ন্যাচারাল নাম্বারস আর জেড ইন্টিজার্স, এদের মধ্যে 1-to-1 করসপন্ডেন্স তৈরি হয়ে গেল। তাহলে আমি বলবো n ইজ ইকুইভ্যালেন্ট টু জেড, n আর জেড একে অপরের সঙ্গে ইকুইভ্যালেন্ট। তাহলে এখান থেকে কি বলবো? এদের দুজনের কার্ডিনালিটি সেম বলবো, বলো এদের দুজনের কার্ডিনালিটি সেম বলবো। তাহলে এদের কার্ডিনালিটি কত হবে? আলিফ নট। এদের কার্ডিনালিটি কত হবে? আলিফ নট। বোঝা গেল? এইবার একই রকম ভাবে যদি আমি, এই জন্য এই বোর্ড ওয়ার্কটা বোঝানোর জন্য আগের দিন আমি এই ক্লাসটা বলেছিলাম যে বোর্ড ওয়ার্কটা লাগবে, ঠিক আছে? যেমন সেট অফ ন্যাচারাল নাম্বারস n, এটা হচ্ছে n, আমি কিউ প্লাসের সঙ্গে দেখাচ্ছি, কিউ প্লাস নিচ্ছি। হ্যাঁ, কিউ প্লাসে কারা থাকবে বলতো? কিউ প্লাসে কারা থাকবে? সমস্ত পজিটিভ রেশনাল নাম্বার। সমস্ত পজিটিভ রেশনাল নাম্বারকে তুমি লিখতে পারবে?
পৃথিবীতে যতগুলো রেশনাল নাম্বার আছে, পজিটিভ রেশনাল নাম্বার আছে, লিখতে পারবে? দেখো আমি যদি এইভাবে লিখি 1/1, 1/2, 1/3, 1/4, 1/5, 1/6, এইভাবে চলতে থাকবে, থাকবে। এবার যদি আমি এইভাবে লিখি 2/1, 2/2, 2/3, 2/4, 2/5, 2/6 ডট ডট ডট, তারপরে যদি আমি লিখি 3/1, 3/2, 3/3, 3/4, 3/5, 3/6, এইভাবে যদি চলতে থাকে সো অন, এখানে ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস চলতে থাকবে। আরেকটা জিনিস ক্লিয়ার করো, আরেকটা জিনিস দেখো ভালো করে, এখানে যতগুলো রেশনাল নাম্বার আছে, পজিটিভ রেশনাল নাম্বার, সমস্ত পজিটিভ রেশনাল নাম্বার কিন্তু আমি এখানে কভার করেছি। তুমি এরকম পাবে যে এখানে কোনো রেশনাল নাম্বার, পজিটিভ রেশনাল নাম্বার কভার হয়নি, এরকম কোনো রেশনাল নাম্বার দেখাতে পারবে? এখানে যত পজিটিভ রেশনাল নাম্বার আছে সমস্ত পজিটিভ রেশনাল নাম্বার কভার করা হয়েছে, ঠিক আছে। এইবার আমি যদি এখানে 1 2 3 4 5 6 এইভাবে যদি দিতে থাকি, এইভাবে, হ্যাঁ, তখন এইবার আমাকে দেখাতে হবে যে সেট অফ অল পজিটিভ রেশনাল নাম্বারস আর সেট অফ অল ন্যাচারাল নাম্বারস, এদের মধ্যে 1 to 1 করসপন্ডেন্স দেখাতে বলছে। এদের মধ্যে 1 to 1 করসপন্ডেন্স কি করে দেখাবে, কেউ বলতে পারবে? এদের মধ্যে 1 to 1 করসপন্ডেন্স কিভাবে দেখাবো? আমরা এইভাবে নেব, এইভাবে ডায়াগোনালি এইভাবে আমরা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে একটা জিনিস খেয়াল করো, এইটা নিচ্ছি, এইগুলোকে এবার এলিমেন্ট, এগুলোকে নাম্বারিং করছি। এটার নাম হচ্ছে x1, এইটার নাম দিচ্ছি x2, ঠিক আছে। এইটার নাম দিচ্ছি আমি কি x3, হলো। এটার নাম কি দিলাম x4। এবার ভালো করে খেয়াল করো 2/2, তাই তো, এটা রিপিট করছে, এটাকে আর ধরবো না, যেটা রিপিট করছে সেটাকে ধরবো না। তারপরে এটার নাম কি দেবো x4, এটার নাম কি দেবো x5, তারপরে 2/3, এটাকে নাম কি দেবো x6। এইভাবে যেগুলো যেগুলো রিপিট করবে সেগুলোকে বাদ দিতে দিতে যাবো। যেমন দেখো এটা রিপিট করছে, এটা রিপিট করছে, যেগুলো রিপিট করবে সেগুলোকে বাদ দিয়ে দেবো, আর যেগুলো রিপিট করবে না এইভাবে যদি ডায়াগোনালি নিই সেগুলোকে আমরা নাম্বারিং করছি। নাম্বারিং কেন করছি? কারণ ন্যাচারাল নাম্বারসে কারা থাকে 1 2 3 4 5 6, তাহলে এই 1 এর ইমেজ হয়ে গেল x1, 2 এর ইমেজ হয়ে গেল x2, 3 এর ইমেজ কে হয়ে গেল x3, 4 এর ইমেজ কে হয়ে গেল x4, 5 এর ইমেজ কে হয়ে গেল x5, 6 এর ইমেজ x6। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ পাচ্ছি। এবং আরেকটা জিনিস খেয়াল করো, এখানে যেগুলো রিপিট করছে কেন কেটে দিচ্ছি জানো? কারণ ইনজেক্টিভ ম্যাপিং করার জন্য। কারণ যেটা হচ্ছে এই যে 1, এটাকে যদি আবার কোনো এলিমেন্টের ইমেজ নিয়ে নাও তাহলে তার ইনজেক্টিভ ম্যাপিং হলো না, হলো কি? ওই জন্য যেগুলো রিপিট করছে সেগুলোকে বাদ দেবো, যেগুলো রিপিট করছে না সেগুলোকে পরপর পরপর নাম্বারিং করতে করতে চলে যাবো। তাহলে সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে 1 to 1 করসপন্ডেন্স হয়ে গেল। তাহলে সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে যদি 1 to 1 করসপন্ডেন্স হয়ে যায় তাহলে সেট অফ ন্যাচারাল নাম্বারস আর সেট অফ অল পজিটিভ রেশনাল নাম্বারস n is equivalent to q plus। আসছি সব আসছি। বুঝতে পারছো? তাহলে সেট অফ ন্যাচারাল নাম্বারস আর সেট অফ পজিটিভ রেশনাল নাম্বারস, এর সঙ্গে আমরা 1 to 1 করসপন্ডেন্স তৈরি করে ফেললাম। তাহলে আমরা বললাম সেট অফ ন্যাচারাল নাম্বারস আর সেট অফ পজিটিভ রেশনাল নাম্বারস এরা দুজন একে অপরের সঙ্গে ইকুইভ্যালেন্ট, এরা দুজন একে অপরের সঙ্গে ইকুইভ্যালেন্ট হয়েছে। তাহলে এদের দুজনের কার্ডিনালিটি কত বলো? আলিফ নট। আচ্ছা, যেটা পজিটিভ দিয়ে করলাম সেম একই রকম ভাবে কিউ মাইনাস দিয়েও তো করতে পারবো, করতে পারবো না? করা যাবে, বোঝা গেল? আচ্ছা, এইবার অনেকে ফাংশনটা ডিফাইন করতে বলছো। হ্যাঁ, ফাংশন সব জায়গায় ডিফাইন করতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি নয়। এর মধ্যে রিলেশনটা একটা, সাফিক্স গুলো নিয়ে একটা সম্পর্ক আসবে। যেমন এই ফাংশনটা কি বেশ আছে, ফাংশনটা আমার কাছে নেই এই মুহূর্তে, দাঁড়াও দেখছি।
এখানে ফাংশনটা ডিফাইন করে না গো। এই মুহূর্তে আমার মনেও নেই কিভাবে ফাংশনটা ডিফাইন, তোমাদের কারোর মনে আছে এই ফাংশনটা কিভাবে ডিফাইন করা? আমার মনে হয় না এটা কোথাও ফাংশন ডিফাইন করা আছে, এটা এইভাবেই দেখানো হয়। 1 এর ইমেজ x1, 2 এর ইমেজ x2, 3 এর ইমেজ x3, এবং প্রুফগুলো আমরা এইভাবেই করাই। হ্যাঁ বলো। স্যার ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কিউ প্লাস, এটা দেখো এটা হচ্ছে কিউ প্লাস, এটা হচ্ছে কিউ মাইনাস, তাহলে এরও ভালো করে খেয়াল করো, এদের দুজনের কার্ডিনালিটি কিন্তু সেম হয়ে গেল। আচ্ছা কিউ মানে কি? কিউ কিউ মানে কি? কিউ কিউ মানে আমরা কি বলতে পারি বলো তো? কিউ প্লাস ইউনিয়ন কিউ মাইনাস হয়ে গেল কি না? এর সঙ্গে কি হবে? জিরো। এইবার আসছে হিলবার্ট প্যারাডক্স। হ্যালো, হ্যাঁ আমি একটু বিজি আছি, তো একটু পরে ফোন করবেন, ঠিক আছে? 12টা, 12:30টার সময়। আচ্ছা দেখো ভালো করে খেয়াল করে, এখানে এই এটা কাউন্টেবল, এটাও কাউন্টেবল, আর এটা কি ফাইনাইট। ফাইনাইট মানেই তো কাউন্টেবল, তাই তো? কোনো সেট যদি ফাইনাইট হয় তাহলে কাউন্টেবল হবে, আর তাহলে এইটাও কাউন্টেবল, এটাও কাউন্টেবল, এটাও কাউন্টেবল, তিনটে কাউন্টেবল সেটের ইউনিয়ন করলে কাউন্টেবল হয়। এবার তুমি হয়তো বলতে পারো, আমরা যেমন ওই যে হিলবার্ট প্যারাডক্সে কি করলাম, হিলবার্ট প্যারাডক্সে ডেনুমারেবল ইউনিয়ন ছিল, তার সঙ্গে কি হচ্ছে ফাইনাইট অ্যাড করলেও ডেনুমারেবল থাকছে। যে হিলবার্ট প্যারাডক্সে আমি যেটা করেছিলাম, কি করেছি, এখানে যদি আমার ফাইনাইট সংখ্যক গেস্ট আসছে তাদের জন্য আমি জায়গা করে দিচ্ছি, আবার ফাইনাইট সংখ্যক গেস্ট বেরিয়ে যাচ্ছে তাদের জন্য জায়গা করে দিচ্ছি। তো ইনফাইনাইটের সঙ্গে কিছু ইনফাইনাইট বা ফাইনাইট অ্যাড করলে কি হচ্ছে, যেমন ছিল তেমনই থাকছে, এই কনসেপ্টটাও তাই, ঠিক আছে? এটাও কাউন্টেবল, এটাও কাউন্টেবল, এটাও কাউন্টেবল, বা এটাও ডেনুমারেবল, এটাও ডেনুমারেবল, আর এটা ফাইনাইট। ডেনুমারেবল আর ডেনুমারেবল ইউনিয়ন করলে ডেনুমারেবল হয়, তার সঙ্গে ফাইনাইট ইউনিয়ন করলে সে যেমন ছিল তেমনই থাকবে, তাহলে কাউন্টেবল। আর এটাও থিওরেম যে কাউন্টেবলের ইউনিয়ন সবসময় কাউন্টেবল হয়, ঠিক আছে? কাউন্টেবলের ইউনিয়ন অলওয়েজ কাউন্টেবল। Union of finite number of countable sets is countable. Union of finite number of denumerable sets is denumerable. Union of infinite number of countable sets is infinite. এগুলো জাস্ট সিম্পল জিনিস। আচ্ছা এইবার কোন সেট যদি ডেনুমারেবল হয় তাহলে তার সাবসেট কি হবে বলতে পারবে? হয় ফাইনাইট হবে, ডেনুমারেবল মানে ইনফাইনাইট, তাহলে তার সাবসেট হয় ফাইনাইট হবে অথবা ডেনুমারেবল হবে। এই জিনিসগুলো নিয়ে অত ই করার দরকার নেই আমাদের। ডেনুমারেবল আর ইনুমারেবলটা আবার একটা স্টুডেন্ট পড়ে জানতে হবে, প্রথমে একটু ভালো শোনায়নি তো, এটা একটা সমস্যা আছে বুঝতে। রেকর্ডিংটা দেখে নিও, যখন রেকর্ডিংটা দিয়ে দেবো দেখে নিও। হ্যাঁ, আবার প্রথম থেকে অতগুলো জিনিস বলা যায়? আচ্ছা এইবার আসছে আনকাউন্টেবল। কাউন্টেবল পড়লাম, আনকাউন্টেবল কোন সেটকে আনকাউন্টেবল কখন বলে বলো তো? হুইচ ইজ নট কাউন্টেবল? যেটা কাউন্টেবল নয় সেটাই আনকাউন্টেবল। তাহলে কাউন্টেবল নয় মানে কি? ফাইনাইট হলে কাউন্টেবল হয়, তাহলে যে সেটটা আনকাউন্টেবল সেটা ফাইনাইট হবে না, আবার যে সেটটা আনকাউন্টেবল সেটা ডেনুমারেবলও হবে না, তাই তো? তাহলে ডেনুমারেবল বা ইনুমারেবল হবে না, তার মানে সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে ওয়ান টু ওয়ান করসপন্ডেন্স হবে না। তাহলে যে সেটগুলো সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে ওয়ান টু ওয়ান করসপন্ডেন্স তৈরি করছে তাদেরকে আমরা বলছি ডেনুমারেবল, এবং ডেনুমারেবল মানেই কাউন্টেবল। তাহলে সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে যারা ওয়ান টু ওয়ান করসপন্ডেন্স তৈরি করছে তারা কাউন্টেবল, এবং তাদের কার্ডিনালিটি কত? আলিফ নট।
তাহলে যে সেটগুলো সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে 1 to 1 করসপন্ডেন্স তৈরি করছে না তাদেরকে আমরা কি বলবো? আনকাউন্টেবল। না, সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে 1 to 1 করসপন্ডেন্স তৈরি করছে না, ফাইনাইটও নয়, আর সেট অফ ইনফাইনাইট সেট। এক কথায় যে সমস্ত ইনফাইনাইট সেটগুলো সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে ইকুইভ্যালেন্ট নয়, কাউন্টেবল নয়, ইনফাইনাইট সেট, তাদেরকেই আমরা বলবো আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল কাকে বলবো আমরা? আর কে বলবো আনকাউন্টেবল, আর কে বলবো আনকাউন্টেবল। ঠিক আছে, কি করে আর কে আনকাউন্টেবল বলবো? কারণ এমন কোনো তুমি দেখাতেই পারবে না রিয়েল নাম্বার, যেমন আমরা ন্যাচারাল নাম্বারের একটা রিপ্রেজেন্টেশন দেখাতে পারলাম, রিয়েল নাম্বারের এরকম কোনো রিপ্রেজেন্টেশন দেখাতে পারবে? দেখাতে পারবে না। তুমি একটা সংখ্যার পর একটা সংখ্যা বললে তার পরবর্তী রেশনাল নাম্বার বা ঈশ্বর তার পরবর্তী রিয়েল নাম্বার কত হবে? আমি 1 বললাম একটা রিয়েল নাম্বার, 1 এর পরবর্তী রিয়েল নাম্বার কত হবে? আনতে পারবে? হবে না। হ্যাঁ, তো যেহেতু 1 এর পরবর্তী রিয়েল নাম্বার আমি দেয়ার ইজ নো নেক্সট রিয়েল নাম্বার, তাহলে যেহেতু নো নেক্সট রিয়েল নাম্বার, তাহলে তুমি বলবে 1 এর ইমেজ 1 বললে, এবার 2 এর ইমেজ তুমি যখন খুঁজবে তুমি যেটাই বলো না কেন তার থেকে বড় রিয়েল নাম্বারও পাবো, তার থেকে ছোট রিয়েল নাম্বারও পাবো, এবং অসংখ্য কোটি কোটি পেয়ে যাবে। এখন না, ক্লাস নিচ্ছি তো, তো ওই জন্য সেট অফ রিয়েল নাম্বারস হচ্ছে আনকাউন্টেবল। বোঝা গেল? এইবার যে সেটটা আনকাউন্টেবল, সরি, সেট অফ রিয়েল নাম্বারস আনকাউন্টেবল, তাহলে এই যে আনকাউন্টেবল এর কার্ডিনালিটি কত হবে? এর কার্ডিনালিটিকে আমরা ডিনোট করব, যারা আনকাউন্টেবল যে সেটগুলো ন্যাচারাল নাম্বারস সঙ্গে যারা কাউন্টেবল তাদের কার্ডিনালিটি হচ্ছে আলিফ নট, আর যে সেটগুলো আনকাউন্টেবল রিয়েল নাম্বারসের এর কার্ডিনালিটি হচ্ছে ছোট হাতের সি। এর কার্ডিনালিটিকে কি ডিনোট করব? ছোট হাতের সি। এবং আমরা যেটা পড়বো সি গ্রেটার দ্যান আলিফ নট, এইটা ক্যান্টরস বলেছিলেন যে এই আলিফ নট আর সি এর মধ্যে আর কোনো সংখ্যা নেই, মানে কার্ডিনালিটির ক্ষেত্রে এই আলিফ নট আর সি এদের মধ্যে এইটা এখন রিসার্চ চলছে এটা নিয়ে, যে যখনই আমি আলিফ নটের থেকে বড় কোনো সেট নেব যার কার্ডিনালিটি বের করব তখনই সেটা সি হয়ে যাবে। বোঝা গেল? তো তাহলে এইবার বুঝতে পারছো যে এটা আনকাউন্টেবল এর কার্ডিনালিটি কি হচ্ছে? সি হচ্ছে। আর এটা কাউন্টেবল এর কার্ডিনালিটি কি হচ্ছে? আলিফ নট হচ্ছে। এর কার্ডিনালিটি কি হচ্ছে? আলিফ নট হচ্ছে। এইবার ওই জন্যই বলছে এই আলিফ নট সি এর থেকে ছোট, তাহলে ওই জন্য এই আসতে এইবার কি হচ্ছে? ওই ক্যান্টরস ইনফিনিটির মধ্যে তুলনা করেছিলেন, বললাম না যে ক্যান্টরস ইনফিনিটির মধ্যে তুলনা করেছিলেন আলিফ নট আর সি। এটাই হচ্ছে এইটার একটা ইনফিনিটি, এটার একটা ইনফিনিটি, আর এটার একটা ইনফিনিটি, এই আর এর একটা ইনফিনিটি, এই দুটো ইনফিনিটি আলাদা, এবং এই আলিফ নটের ইনফিনিটিটা ছোট আর আর এর ইনফিনিটি সি এর ইনফিনিটিটা বড়। এটাই ক্যান্টরস প্রমাণ করেছিলেন, দেখিয়েছিলেন। ঠিক আছে, তোমাদের খুব সুন্দর একটা এক্সাম্পল আছে, দেখবে দ্য ওপেন ইন্টারভাল 0,1 ইজ আনকাউন্টেবল। বিখ্যাত কোশ্চেন, দ্য ওপেন ইন্টারভাল 0,1 ইজ আনকাউন্টেবল। দেখবে 0-র পরে 0.x11 এইভাবে নিয়ে এটা প্রমাণ করবে, প্রমাণটা দরকার নেই, যদি মনে হয় তোমরা দেখে যেতে পারো। ঠিক আছে, আর আরেকটা জিনিস দেখবে তোমাদেরকে এরকম বলতে পারে, যে কি করে আরেকটা জিনিস তোমাকে এরকম বলতে পারে, দেখো এই যে ওপেন ইন্টারভাল 0,1 এটা আনকাউন্টেবল বললাম তো, ইউসি, আবার আমি বললাম আর এটা আনকাউন্টেবল, এটাকেও বললাম ইউসি, দুটোই আনকাউন্টেবল। তাহলে এদের দুজনের কার্ডিনালিটি সেম হবে, এদের দুজনের কার্ডিনালিটি কি হবে? ছোট হাতের সি হবে। কি করে প্রমাণ করতে পারবে কেউ? হ্যাঁ, থাকলোই বা, এইটা হচ্ছে গোটা রিয়েল অ্যাক্সিস, এটা 0 আর এটা 1, এইটুকু জায়গায় যা এলিমেন্ট আছে, আর আমি বলতে চাইছি গোটা রিয়েল লাইনের সেম সংখ্যক এলিমেন্ট আছে। বাইজেক্টিভ ম্যাপিং ফর্ম করব, কেউ একে দেখাতে পারবে বাইজেক্টিভ ম্যাপিং কি করে হবে? এইটা ইন্টারভিউর কোশ্চেন। কাউন্টেবিলিটি থেকে যদি তোমাকে কোশ্চেন করে এই কোশ্চেনটা করবে।
পারবে কেউ জানো? দেখো এইটা একটা পয়েন্ট হয়েছে, এই যে ওপেন ইন্টারভাল 0,1 যেটা আছে, এই ওপেন ইন্টারভাল 0,1 কমে এটাকে আমরা একটা অর্ধবৃত্তাকার শেপ, ওর যতটা লেন্থ হবে সেটাকে আমরা একটা অর্ধবৃত্তাকার শেপ নিলাম। এই ধরে নাও এটা রিংটা, ওর তো একটা লেন্থ থাকবে, এটা নিলাম। এবার আমি এই পয়েন্ট থেকে রিয়েল অ্যাক্সিসের উপরে লাইন টানছি, তাহলে দেখো এই পয়েন্টের ইমেজ এইটা আর এর প্রি ইমেজ এইটা, দেখো হচ্ছে, বোঝা যাচ্ছে? এটাই প্রুফ, এর প্রুফ এটাই, অন্য কোনো প্রুফ নেই। বোঝা গেল না গেল না বলো? একটু কি কেমন লাগছে অনলাইনে যারা আছো? হ্যাঁ বুঝলাম না কি বললে? এটা আমি ছবিটা এঁকে দেখাচ্ছি, এটা সেন্টার নিলাম, এটা যদি আমি হাফ সার্কেল নিই, সেমি সার্কেল নিই, তাহলে এটা হচ্ছে তার সেন্টার, আর এটা হচ্ছে ওপেন ইন্টারভাল 0,1 যে লেন্থ, সেই লেন্থটাকে আমি একটা সেমি সার্কেল হিসেবে আঁকলাম, আর এটা হচ্ছে আমার রিয়েল অ্যাক্সিস। এবার রিয়েল অ্যাক্সিস যদি আঁকি, এবার এই পয়েন্ট থেকে রিয়েল অ্যাক্সিসের উপরে যে কোনো লাইন যদি আমি টানি, তাহলে প্রত্যেকটা পয়েন্টের একটা ইমেজ রিয়েল অ্যাক্সিসে পাচ্ছি, আবার সেইটাই এই পয়েন্টেরই প্রিইমেজ হচ্ছে এইটা। ঠিক আছে, এবার তুমি এমন কোনো পয়েন্ট পাবে যার ইমেজ পাচ্ছ না? পাবে, প্রত্যেকটা পয়েন্টের ইমেজ পাবে, আবার প্রত্যেকটা ইমেজের প্রিইমেজ পাবে। হচ্ছে না? এইভাবে এই প্রুফটা ধরে। ঠিক আছে, কেবলমাত্র এটা নয়, তোমাকে দেখাতে বলতে পারে এইটুকু একটা লাইন, এইটুকু একটা লাইন দিলে, যে বললে এর কার্ডিনালিটি কত, তাই জিজ্ঞেস করবে, বলো তো এর কার্ডিনালিটি কত, তাই এর কার্ডিনালিটি হবে সি, জিজ্ঞেস করতে পারে কি করে, তখন তোমাকে বলতে হবে সেট অফ রিয়েল নাম্বারসের সঙ্গে এটা ইকুইভ্যালেন্ট। কি করে? ওই ওই একই রকম ভাবে ছবি আঁকতে হবে। বোঝা গেল বিষয়টা? বলো, বুঝতে পেরেছো? কারোর কোনো সমস্যা থাকলে বলো। হ্যাঁ, তাহলে আর মাইনাস 0,1 যদি করে দিই তাহলে তো আমরা 5,000 আর মাইনাস 0,1 আর থেকে 0-1, হ্যাঁ তো হ্যাঁ বাদ দিতেই পারবো, অসুবিধা কি? সেটাও আনকাউন্টেবল হবে, সেটাও আনকাউন্টেবল হবে, ওটার কাউন্টেবল ওটারও আনকাউন্টেবল হবে। সেট অফ ইররেশনাল নাম্বার আই যদি থাকে সেটাও আনকাউন্টেবল হবে, ইররেশনাল নাম্বার যেখানেই যাবে সেটাই আনকাউন্টেবল হবে। এইটুকু পোর্শন যদি আনকাউন্টেবল হয়, এতটা লাইন রিয়েল অ্যাক্সিসের উপর আমি এইটুকু লাইনকে যদি আনকাউন্টেবল বলি, তাহলে এটা তো গোটাটা, এখান থেকে এটা গোটাটা বাদ যাচ্ছে, গোটাটা পাচ্ছে, এটাও আনকাউন্টেবল হবে। দেখো সেটাই যে আর 0,1 মানে পদ সংখ্যার সমান, তো এটা হ্যাঁ বিয়োগ দেওয়ার পর তো আরো পদ পড়ে আছে। তো থাকলে তো কি হলো? শোনো, ম্যাথ ওভাবে হয় না, ম্যাথ ওইভাবে ভাবনা চিন্তা করে হয় না, যে আমি এটা ভাবছি এটা বাদ দিয়ে দিলাম, দুটোর মধ্যে এলিমেন্ট সমান তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে ওইভাবে ভাবনা চিন্তা করে হয় না, ম্যাথ এইভাবে হয়, লজিক দিয়ে হয়। এখানে কোয়ান্টাম কনস্ট্যান্টে ধরো 1/8 1/8 এর সঙ্গে মাইনাস কিভাবে কনস্ট্যান্ট আছে না, হ্যাঁ তো 1/8 কিংবা 1/8 1/8 এর সঙ্গে ধরো করেসপন্ডিং কিভাবে হচ্ছে, এটা যে বলে না ইন্টারভাল হাফ সার্কেল, ওর ভিতরে যদি 1/8 থাকে তার করেসপন্ডিং একটা মানে সংখ্যা হয়ে যাবে, সেটা 1/8 নয় রে পাগল, এইভাবে তুমি একটা স্ট্রেট লাইন টানবে, এখানে এইটা 1/8 হতেই পারে, এই 1/8 এর ইমেজ এখানে কি আসবে, সেই স্ট্রেট লাইনটা যোগ করে দেখো তুমি, এই পয়েন্টটাকে তুমি যদি 1/8 নাও তাহলে এইটা হবে তার ইমেজ, এবার সেটা কি হবে কি করে কি করে বলবো? তোমাকে কোনো পার্টিকুলার সংখ্যা জানতে চাইবে না, আর পার্টিকুলার সংখ্যা দিয়ে এটা দেখানোও যাবে না, এটা এইভাবে ছবি এঁকে দেখাতে হবে। এটাই হচ্ছে এর ব্যাখ্যা, আর কোনো ব্যাখ্যা নেই। ঠিক আছে, আচ্ছা এইবার
তোমাকে যে ওপেন ইন্টারভাল 0,1 আনকাউন্টেবল, সেট অফ রিয়েল নাম্বারস আনকাউন্টেবল, এইগুলো আরো অনেক কিছু ডিপে আছে, ডিপ কনসেপ্ট আছে, সেগুলো আমি খুব যাচ্ছি না, ইন্টারভিউর মধ্যে অত ডিপে অত ভেতরে যেতে চাইবে না। আর একটা জিনিস তোমরা তোমাদের এটাও পড়িয়েছি, পাওয়ার সেট অফ এনি সেট ইজ নেভার এমটি। কোন সেটের পাওয়ার সেট কখনো এমটি হয় না, এটা জিজ্ঞেস করতে পারে। যে কোনো সেটের পাওয়ার সেট কখনো এমটি হয় না। সেট রিলেশন এটা তোমাদের বলেওছি আমি, তোমরা লিখেও রাখতে পারো যে পাওয়ার সেট অফ এনি সেট ইজ নেভার এমটি। তার মধ্যে একটা হচ্ছে আর কার্ডিনালিটি অফ এ সব সময় লেস দ্যান কার্ডিনালিটি অফ পাওয়ার সেট অফ এ। কার্ডিনালিটি অফ এ অলওয়েজ লেস দ্যান কার্ডিনালিটি অফ পাওয়ার সেট অফ এ। কোন সেটের যা কার্ডিনালিটি হবে তার পাওয়ার সেটের কার্ডিনালিটি সব সময় তার থেকে বেশি হবে। আর পাওয়ার সেট অফ অ্যান এনি সেট ইজ নেভার এমটি। এখানে তোমাকে এরকম একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, তাহলে আমি এরকম বলতে পারি কার্ডিনালিটি অফ এস ইকুয়ালস টু, কি বলবো, তিনটে কেস আসবে। এটা কি হবে, ফাইনাইট, ধরো এন, এটা এন যখন এস কন্টেন্স এন এলিমেন্ট, যদি সেটটা ফাইনাইট হয়, আর ফাইনাইট সেট, ফাইনাইট সেট যদি হয় তাহলে যতগুলো এলিমেন্ট থাকবে সেটাই তার কার্ডিনালিটি। হ্যালো, এটা কখন হবে বলতে পারবে আলিফ নট? আর এটা হবে সি, কখন হবে? এটা, এটা হচ্ছে কার্ডিনালিটি। তাহলে ফাইনাইট ইনফাইনাইট সব, এটা হচ্ছে কার্ডিনালিটি, ফাইনাইট আর ইনফাইনাইট। এইবার ক্যান্টরস, এইটার ক্যান্টরস হাইপোথিসিস এইটাই যে দেয়ার ইজ নো কার্ডিনাল নাম্বার বিটুইন আলিফ নট অ্যান্ড সি। এটাকেই বলা হচ্ছে ক্যান্টরস কন্টিনাম হাইপোথিসিস। এটা জানতে চাইতে পারে তোমাকে, ক্যান্টরস কন্টিনাম হাইপোথিসিস সব থেকে ইম্পর্টেন্ট, এটা জানতে চাইতে পারে যে দেয়ার ইজ নো cardinal number, there is no cardinal number between alif not and c এবং আলিফ নটের মধ্যে কোনো কার্ডিনাল নাম্বার নেই, এবং এটার উপরে রিসার্চ চলছে এখন। ঠিক আছে, আর একটা জিনিস আমরা কি বললাম, আলিফ নট কি বললাম, লেস দ্যান সি, আলিফ নট সি এর থেকে, কারণ সি আনকাউন্টেবল সেটের কার্ডিনালিটি আর আলিফ নট কাউন্টেবল সেটের কার্ডিনালিটি। ঠিক আছে স্যার, বলছি যে ধরো 19 এর কোনো সিলেবাসের ভিতরে যেগুলো টপিকগুলো আছে সেখান থেকে 19 এর রেগুলো ধরতে পারেন না, যেগুলো গ্রাজুয়েশনে ধরো হাই নাম্বার অফ সিলেবাস আছে, মানে 19 এর সিলেবাসের মধ্যে ধরতে পারেন না বাইরে ধরতে পারেন? তুমি একই প্রশ্ন হাজারবার তুমি উত্তর দিয়েছো এর আগে, যে স্যার অমুক জায়গায় এই কোশ্চেন করেছে, অমুক জায়গায় অমুক কোশ্চেন করেছে, অমুক জায়গায় অমুক কোশ্চেন করেছে। তুমি প্রত্যেকবার এই কথাগুলো বলে থাকো। ইন্টারভিউতে কি কোশ্চেন করবে কারোর সাধ্য নাই বলে দেওয়ার। কোনো ফিক্সড সিলেবাস নেই, কোনো ফিক্সড সিলেবাস। তোমাকে 9-10 এর ইন্টারভিউ দিতে গেছো, তুমি 9-10 এর ইন্টারভিউ দিতে গেছো, তোমাকে কাউন্টেবিলিটি, আমার কথাটা শোনো, তুমি 9-10 এর ইন্টারভিউ দিতে গেছো, তোমাকে কাউন্টেবিলিটি থেকে কোশ্চেন করতেই পারে। তুমি গ্র্যাজুয়েশনে পড়েছো, তুমি ম্যাথ অনার্স করে পড়তে যাচ্ছ, দিয়ে তুমি বলবে যে স্যার কাউন্টেবিলিটি আমি পড়িনি, বললে হবে নাকি? তোমাকে ধরতেই পারে তোমাকে। কোনো ফিক্সড কোশ্চেন, কোনো ফিক্সড নেই, কোনো কিছু ফিক্সড নেই ইন্টারভিউর কোশ্চেন। এমনও হতে পারে তোমাকে সাবজেক্ট থেকে কোশ্চেনই করলো না, তোমাকে বেসিক কথা কিছু বলে তোমাকে ছেড়ে দিল। এমন হলো তোমাকে দেখা যাচ্ছে সাবজেক্টের কোশ্চেন করে চলে গেল 1 ঘন্টা ধরে। হ্যাঁ, তুমি একের পর এক কনফিউশন উত্তর দেবে, একের পর এক ধরেই চলে যাবে। একটা ভুল উত্তর দিলে সেই ভুল উত্তর থেকে আরো 4টে কোশ্চেন করবে, আরো ভুল উত্তর দেবে, যত ভুল উত্তর দেবে তত কোশ্চেন বেড়ে যাবে, আর যখনই ঠিক উত্তর দেবে কোশ্চেন কমে যাবে। বুঝতে পেরেছো? একদিন দেখবে আমি কোশ্চেন করেছিলাম এ থেকে সুপ্রিমাম ইনফিমাম রিয়াল অ্যানালিসিসে, যেদিন ডেমো ক্লাস হচ্ছিল, একটা ছেলে কোশ্চেন করছিল, ভুল অ্যান্সার দিচ্ছিল,
আমি একের পর এক প্রায় 15-16টা কোশ্চেন করেছি ওকে ওই একই টপিক থেকে। ভুল উত্তর দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে কোশ্চেন, ভুল উত্তর দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে কোশ্চেন, কোশ্চেন কোনো ফিক্সড নেই। ঠিক আছে, এইসব ফালতু প্রশ্ন এখন করো না, বললে রেগে যাবে তোমরা আবার যে স্যার এইভাবে বললেন। এর আগে প্রচুর বার ক্লাস এইভাবে কিন্তু ইন্টারাপ্ট হয়েছে, ক্লাস ডিসকন্টিনিউ হয়েছে। হ্যাঁ, অনেক মানে মধ্যে থেকে অনেক ছেলে মেয়ে ক্লাস ছেড়ে চলে গেছে যে স্যার ক্লাসে ভালো কথা বাদ দিয়ে, টপিকের কথা বাদ দিয়ে উল্টোপাল্টা কথা হয়ে চলে যাচ্ছে। তোমরা টপিক রিলেটেড কথা বলো, পড়াশোনা হচ্ছে, ক্লাস হচ্ছে, ডেমনস্ট্রেশন যখন হবে তখন ডেমনস্ট্রেশনের কথা বলবে। হ্যাঁ, এখন আমরা যে কার্ডিনালিটি পড়লাম, সরি কাউন্টেবিলিটি পড়লাম, এটা অবশ্যই 11-12 এর টপিক, এটা 9-10 এর টপিক নয়। এখন অবধি এই কাউন্টেবিলিটি থেকে আমি মূলত ওপর যেগুলো ইন্টারভিউতে বলার মতন কোশ্চেন সেইগুলো নিয়ে একটু আলোচনা করলাম, আরো অনেক কিছু আছে এর ভেতরে। হ্যাঁ, কাউন্টেবিলিটি যখন আমি রিয়েল অ্যানালিসিস পড়াই ছেলে মেয়েদের, কাউন্টেবিলিটি থেকে মনে হয় 6টা-7টা ক্লাস নিই আমি, কাউন্টেবিলিটির ওপরে 6টা থেকে 7টা ক্লাস নিই ছেলে মেয়েদের আমি। তো 6টা-7টা ক্লাস তো আধ ঘন্টা বা 40 মিনিটের মধ্যে কভার করা যাবে না, যেগুলো মূলত বলা যায় সেগুলো আমি বললাম। এবার তোমাদের যদি মনে হয় আরো ডিটেলস পড়বে, হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলে রিয়েল অ্যানালিসিস, পুরো রিয়েল অ্যানালিসিস কভার করা আছে, পুরো রিয়েল অ্যানালিসিস কভার করা আছে। তোমরা ওগুলো সব ফ্রি ভিডিও, ওগুলো দেখো, ওগুলো দেখলে প্রচুর কনসেপ্ট বাড়বে। বাড়িতে ফালতু বসে বসে এটা ওটা না পড়ে ওই ভিডিওগুলো দেখলেও প্রচুর সময় বাড়বে। তো এটা নিয়ে কারোর কোনো কোশ্চেন থাকলে বলো। কারোর কি কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আর কারোর? ঠিক আছে, কারোর কোনো রেসপন্স তো পাচ্ছি না যে না স্যার বা এটা বলুন, তেমন কোনো কিছু বুঝতে পারলাম না কারোর। নেক্সট, এবার পরের চ্যাপ্টার হচ্ছে পয়েন্ট সেট থিওরি। পয়েন্ট সেট থিওরির প্রথম টপিকই হচ্ছে নেবারহুড অফ এ পয়েন্ট। যদি কাউন্টেবিলিটি ডিটেলস বুঝতে চাও আমাকে মেসেজ করবে, আমি আমার কাউন্টেবিলিটির প্লে লিস্টের লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, ইউটিউবে যে ভিডিওগুলো আছে আমি লিঙ্ক দিয়ে দেবো। যে কোনো টপিকে তোমাদের যদি মনে হয় যে স্যার এই টপিকের ভিডিও লিঙ্ক, আমি দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা নেবারহুড অফ এ পয়েন্ট। নেবারহুড অফ এ পয়েন্ট কাকে বলা হচ্ছে? এক্স, যেহেতু আমরা এটা রিয়েল অ্যানালিসিস পড়ছি, সবই রিয়েল নাম্বার নিয়ে আলোচনা করব। এক্স যদি কোনো একটা রিয়েল নাম্বার হয়, ঠিক আছে, এক্স কে কন্টেন করে যদি কোনো আমরা একটা ওপেন ইন্টারভাল খুঁজে পাই, এক্স কে কন্টেন করে যদি আমরা কোনো ওপেন ইন্টারভাল খুঁজে পাই এ কমা বি, এবং এ কমা বি যদি আমরা বলি যে এই এক্স পয়েন্টটা এস সাবসেট, এস সেটের মধ্যে আছে, যেখানে এস অবশ্যই সাবসেট অফ আর এবং নন এমটি সাবসেট অফ আর। এক্স একটা ওপেন ইন্টারভাল এবি কে একটা ওপেন ইন্টারভাল এবি এস কে কন্টেন করে আছে, এবং সেই ওপেন ইন্টারভালটা যদি এস সেটের মধ্যে থাকে, তাহলে এখানে আমরা বলবো এক্স, সরি আমরা বলবো এস ইজ এ নেবারহুড অফ দ্য পয়েন্ট এস। এক্স হচ্ছে, খুব ডিস্টার্ব করছে তো মাছিটা। আমরা যদি কোনো একটা পয়েন্টকে আচ্ছা আর একটা জিনিস, নেবারহুড আর ইন্টিরিয়র পয়েন্ট, নেবারহুড অফ এ সেট আর ইন্টিরিয়র পয়েন্ট একই ডেফিনিশনের দুটো দিক, একই ডেফিনিশনের
দুটো দিক। এখানে আমরা কি বলবো, এস ইজ এ নেবারহুড অফ দ্য পয়েন্ট এক্স, আর এখানে কি বলবো, এক্স ইজ অ্যান ইন্টিরিয়র পয়েন্ট, এক্স ইজ অ্যান ইন্টিরিয়র পয়েন্ট অফ এস। ঠিক আছে, এক্স কে বলবো এস সেটের ইন্টিরিয়র পয়েন্ট, আর এস কে বলবো এক্স পয়েন্টের নেবারহুড। এস কে বলবো এক্স যে পয়েন্ট তার নেবারহুড, আর এক্স, এবার এটা 9-10 এর সিলেবাসে চলে আসলাম, এতক্ষণ 11-12 ছিল, এটা কিন্তু 9-10 চলে আসলো। হ্যাঁ, এটা পয়েন্ট সেট থিওরি বলতে পারো, পয়েন্ট সেট টোপোলজিও বলতে পারো। আচ্ছা, এইবার যেমন আমরা বললাম বাবা ও ছেলে, আমি যদি বলি এক্স ইজ ফাদার অফ ওয়াই, এক্স ইজ ফাদার অফ ওয়াই, এক্স ওয়াই এর বাবা, তাহলে উল্টো দিক থেকে কি বলতে পারবো, ওয়াই এক্স এর ছেলে। রিলেশনটা দেখো, এক্স আর ওয়াই, বাবার ছেলে রিলেশন। আমি যখন এক্স এর দিক থেকে বলছি এক্স ইজ ফাদার অফ ওয়াই, আর যখন ওয়াই এর দিক থেকে বলছি ওয়াই ইজ সান অফ এক্স। তো এখানেও ঠিক তাই, যখন আমি এক্স এর দিক থেকে বলবো, পয়েন্টের দিক থেকে বলবো, তখন এক্স ইজ অ্যান ইন্টিরিয়র পয়েন্ট অফ এস, আর যখন এস এর দিক থেকে বলবো এস ইজ এ নেবারহুড অফ এক্স। ঠিক আছে, নেবারহুড মানে খুব কাছের, নেবারহুড বাংলায় মানে কি বলা হয়, প্রতিবেশী। ওই জন্য ইন জেনারেল নেবারহুডের যে নোটেশন সেটাকে দেখবে এক্স মাইনাস ডেল্টা কমা এক্স প্লাস ডেল্টা, এটা দেওয়া হয়। এটা যদি এক্স হয়, আর এটা হয়ে যাচ্ছে আমাদের এক্স মাইনাস ডেল্টা, আর এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ডেল্টা। এইটা আমি যখন, এবার এই চিহ্নটা কেন ইউজ করে জানো তো, কারণ এই যে এতগুলো কথার বলার দরকার নেই, এক্স বিলংস টু ওপেন ইন্টারভাল এবি, এই কথাটার বলার দরকার আছে? এই ইন্টারভালের মধ্যে এক্স আছে? হ্যাঁ আছে। নেই? অবশ্যই আছে। এটাকে বলা হচ্ছে নেবার। এবার এইখানে আরেকটা ডেফিনিশন আছে, ডিলিটেড নেবারহুড। ডিলিটেড নেবারহুড কাকে বলা হয় বলতে পারবে? এই যে এইটা হচ্ছে ডিলিটেড নেবারহুড, এক্সটাকে বাদ দিয়ে দাও, ডিলিটেড নেবারহুড। বোঝা গেল? তাহলে আমরা দুটো ডেফিনিশন জানলাম, একটা হচ্ছে নেবারহুড আর একটা হচ্ছে ইন্টিরিয়র পয়েন্ট। এইবার আমি তোমাকে একটা জিনিস জানতে চাইছি, এন সেট অফ ন্যাচারাল নাম্বারস। হ্যাঁ, আমি বলতে চাইছি 1 বিলংস টু n, বা 1 না বলে আমি হয়তো বললাম 2 বিলংস টু n, হয়েছে? সেট অফ ন্যাচারাল নাম্বারস এর মধ্যে আছে, তাহলে আমি বলবো সেট অফ ন্যাচারাল নাম্বারস কি 2 এর নেবারহুড হবে? ইয়েস অর নো? সেট অফ ন্যাচারাল হবে না? কেন হবে না? কেন হবে না? ন্যাচারাল নাম্বার তো মানে গ্যাপ দিয়ে আছে, যে কোনো মানে যখনই ইন্টিগ্রেট করা হবে তখন কোনো গ্যাপ থাকবে না, তখন পরপর হবে এক থাকতে হবে ওয়ান টু দুটো কন্টেন্ট করাতে কোনো নেবারহুড ওপেন ইন্টারভাল থাকবে না, চার নম্বরের মধ্যে থাকবে, পুরোপুরি থাকতে পারবে না। এইটাই আমরা বলেছি। তাহলে 2 কে কন্টেন্ট করে আমি যদি এইভাবে একটা ওপেন ইন্টারভাল বানাই, যেখানে 2 মাইনাস ডেল্টা আর 2 প্লাস ডেল্টা, এই একটা নেবারহুড হচ্ছে 2 মাইনাস ডেল্টা কমা 2 প্লাস ডেল্টা, তাহলে আমাকে বলতে হবে 2 মাইনাস ডেল্টা কমা 2 প্লাস ডেল্টা, এটা কি হবে? সাবসেট অফ n হতে হবে, এটাকে n এর মধ্যে থাকতে হবে। n এর মধ্যে কারা আছে? n এর মধ্যে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, এইগুলো আছে। আছে n এর মধ্যে কি এইগুলো আছে নাকি? এই যে এই পয়েন্টগুলো কি n এর মধ্যে আছে নাকি? এই পয়েন্টগুলো n এর মধ্যে আছে? নেই। আছে? নেই। তাহলে n সেট অফ ন্যাচারাল নাম্বারস, সেট অফ ন্যাচারাল নাম্বারস, তার ভেতরে যে পয়েন্টগুলো আছে কোনো পয়েন্টেরই নেবারহুড হবে না। হবে কি? হবে না। আচ্ছা, এইবার আমি বলবো 2, এই যে 2 কি n সেটের, যেমন এটা নেবারহুড হচ্ছে না, তাহলে 2 কি n এর ইন্টিরিয়র পয়েন্ট হবে? না হবে না, হবে না। যে নেবারহুড যদি না হয় ইন্টিরিয়র, কারণ একই তো ডেফিনিশন, ডেফিনিশন তো একই, ডেফিনিশন তো আলাদা নয়। তাহলে এই যে সেট অফ ন্যাচারাল নাম্বারস এর মধ্যে যে পয়েন্টগুলো আছে তারা কখনো সেটের ইন্টিরিয়র পয়েন্ট নয়। ঠিক আছে? একই রকম ভাবে সেট অফ ন্যাচারাল নাম্বারস ওর ভেতরের যে পয়েন্টগুলো আছে তার কোনো পয়েন্টের নেবারহুড নয়, আর ওর কোনো পয়েন্টে তার ইন্টিরিয়র পয়েন্ট নয়। এবার প্রশ্ন আছে ইন্টিরিয়র পয়েন্ট, ইন্টিরিয়র মানে ভেতরের পয়েন্ট না, ইন্টিরিয়র মানে ভেতরের পয়েন্ট অবশ্যই। ইন্টিরিয়র হতে গেলে ভেতরের পয়েন্ট হতেই হবে সেটের, কিন্তু তাকে কন্টেন্ট করে একটা নেবারহুড থাকতে হবে, তাকে কন্টেন্ট করে একটা ওপেন ইন্টারভাল থাকতে হবে। তো একই রকম ভাবে আমরা যদি জেড নিয়ে আলোচনা করি, জেড এর পয়েন্টগুলো কি ইন্টিরিয়র পয়েন্ট হবে? জেড সেটের পয়েন্টগুলো না হবে না, হবে না। জেড সেটের কোনো পয়েন্টে তার ইন্টিরিয়র পয়েন্ট হবে না, ইভেন জেড সেটও তার ভেতরের কোনো পয়েন্টের নেবারহুড হবে না। হবে? হবে না। কোনো ফাইনাইট সেট নিয়ে যদি আমি কাজ করি, কোনো সেটের মধ্যে যদি 3টে এলিমেন্ট আছে, 1 2 3,
1 3 আর 5 ফাইনাইট সেট হবে না, ফাইনাইট সেটের কোনো নেবারহুড থাকবে না, আর ফাইনাইট সেটের ভেতরের যে এলিমেন্টগুলো আছে তারা ইন্টিরিয়র পয়েন্ট হবে না। কিউ সেট অফ অল রেশনাল নাম্বারস, কিউ নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে 2 কে কন্টেইন করে এই যে নেবারহুড, এই নেবারহুডটা কিউ এর মধ্যে আছে না নেই বলো, আছে না নেই? নেই স্যার, ডিরেকশনাল গুলো তো নেই। গুড। এই নেবারহুড গুলোর এর ভেতরে এই যে লাল লাল দাগ দেওয়া আছে, এর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি রেশনাল নাম্বার আছে, লক্ষ 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 কোটি কোটি ইররেশনাল নাম্বার আছে, তাহলে এটা এর সাবসেট হবে না। এটা সাবসেট যদি না হয় তাহলে হবে না। আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম মনে আছে কি, যে কোনো সেট যদি খাপছাড়া হয়, মানে এই একটা সেট, যে সেটের মধ্যে দুটো পয়েন্টের মধ্যে যদি মিনিমাম কিছু ডিসটেন্স থাকে, তাহলে সেই সেটটা কখনো নেবারহুড হবে না তার ভেতরের কোনো পয়েন্টের, বা সেই সেটের ভেতরের কোনো পয়েন্ট তার নেবারহুড হবে না। মনে আছে কি বিষয়টা? যদি মনে না থাকে তাহলে জিনিসটা একটু মার্ক করে নেবে, যে কোনো সেটের মধ্যে যদি পয়েন্টগুলোর মধ্যে যদি মিনিমাম ডিসটেন্স থাকে, পয়েন্টগুলো মানে খাপছাড়া, আমি খাপছাড়া কথাটা ইউজ করি। খাপছাড়া মানে কি, পয়েন্টগুলো আলাদা আলাদা জায়গায় আছে, তাদের মধ্যে মিনিমাম এতটুকু হলেও ডিসটেন্স আছে, তাহলে খুবই ছোট্ট যদি ডিসটেন্স হয়, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যদি খুবই ছোট ডিসটেন্স হয়, তাহলে যেই ডিসটেন্স, সেই ডিসটেন্সের অর্ধেক নিয়ে আমি একটা নেবারহুড বানিয়ে নেব। তুমি বলবে স্যার আরো ছোট নেব, যত ডিসটেন্স আছে তার অর্ধেক নিয়ে নেব, যত কাছেই হোক না কেন পয়েন্ট দুটো, পয়েন্ট আমাদের হয়তো আমরা কল্পনাই করতে পারবো, রিয়েলি তো দেখাতে পারবো না, তাই না? পয়েন্ট দুটো যতই ছোট হোক না কেন তাদের মধ্যে মিনিমাম কিছু না কিছু তো ডিসটেন্স আছে, সেই ডিসটেন্সের অর্ধেক নেব, নিয়ে নেবারহুড বানিয়ে নেব, ব্যাস হলো না? বুঝতে পারলে? তাহলে এইগুলো, এই যে এন এন জেড কিউ, ঠিক আছে, আর এফ, এফ মানে হচ্ছে ফাইনাইট সেট, এদের কোনো ইন্টিরিয়র পয়েন্ট নেই, এদের কোনো পয়েন্ট ইন্টিরিয়র পয়েন্ট নয়, আবার এর ভেতরের কোনো পয়েন্টেরই নেবারহুডও নয়। বোঝা গেল? আমি যদি এবার আর নিয়ে আলোচনা করি, আর এর প্রতিটা পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট। হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট, আর সেটের প্রত্যেকটা পয়েন্টই হবে তার ইন্টিরিয়র পয়েন্ট, আর তার প্রত্যেকটা পয়েন্টেরই নেবারহুড। তুমি যে পয়েন্টই নেবে তার নেবারহুড হবে আর, হবে না? তুমি যে কোনো পয়েন্ট নাও, 2 কে কন্টেইন করে কোনো ওপেন ইন্টারভাল বানাতে পারবে? অবশ্যই পারবো, কেন? 1.5 দেখো, 1.5 আর 2.5 বানালাম, সেটা আর এর মধ্যে আছে, ইয়েস আছে, আছে না? ওই যে এইবার ওই জায়গাটা আমার চলে গেল, এটা হচ্ছে আমার 1.5, এটা হচ্ছে আমার 2.5, বলো আছে কিনা? থাকছে। তাহলে আর সেটের প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে তার ইন্টিরিয়র পয়েন্ট, আর সেটের প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে তার ইন্টিরিয়র পয়েন্ট, আর হচ্ছে প্রত্যেকটা পয়েন্টেরই নেবারহুড, ঠিক আছে? ফাই কি হবে? ফাই নিয়ে যদি আমরা আলোচনা করি, ফাই তার প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড হবে। তুমি বলবে স্যার কি করে? কোনো জিনিস না হওয়ার জন্য আমাদেরকে প্রমাণ দিতে হয়, তাই তো? সে প্রমাণিত নেই আমার কাছে। হোয়াইট কন্ডিশন ইজ অলওয়েজ ট্রু। মনে পড়ছে রিলেশন পড়েছিলাম, হ্যাঁ, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, অনেক কিছু মাথার মধ্যে আসছিল, কিন্তু কোনো জিনিসকে আমাকে ভুল প্রমাণ করতে গেলে আমাকে কি দিতে হবে? হাতে এক্সাম্পল দিতে হবে, সেটাই তো নেই আমার কাছে। তাহলে ফাই তার প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড হবে। আচ্ছা বলো, ওপেন ইন্টারভাল 0,1, ওপেন ইন্টারভাল 0,1, বলো এর প্রত্যেকটা সেটের নেবারহুড হবে? হবে। আর এর প্রত্যেকটা পয়েন্টই এর ইন্টিরিয়র পয়েন্ট হবে। এইবার বলো, এটা এর ভেতরের প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড হবে, এটা নেবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্ট, আর এটা কি হবে? এর ভেতরের প্রত্যেকটা পয়েন্টই হবে এর ইন্টেরিয়র পয়েন্ট, ঠিক আছে?
এটা এই এই যে দেখো আজকে এই যে কোশ্চেন গুলো করা হচ্ছে না, এই যে সেট গুলো নিয়ে, হ্যাঁ এই যে এই জিনিসগুলো নিয়ে, এইগুলোই কিন্তু কোশ্চেন ধরবে। নেবারহুডের ডেফিনেশন ধরবে, ধরে এইভাবে তোমাকে একটা সেট দিয়ে দেবে, বলবে এর নেবারহুড দিয়ে বলো এটা কি এর এলিমেন্ট গুলো নেবারহুড হবে, বা এর ইন্টিরিয়র পয়েন্ট, এই তো তোমাকে দিয়ে দিল, বললো জেড, বলো এর ইন্টিরিয়র পয়েন্ট গুলো দেখাও, বা এর ইন্টিরিয়র পয়েন্টের কালেকশন কি হবে। ঠিক আছে, বুঝতে পারলে? এইগুলোই ধরবে ভাই ভাই। কিন্তু আমি তোমাদের বারবার বলেছি, ডেফিনিশন বাদ দেবে না, কোনো ডেফিনেশন বাদ দেবে না, এবং ডেফিনেশন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। তাহলে আমি যদি ও ক্লোজ ইন্টারভাল 0,1 নিই, এটা কি এর ভেতরের প্রত্যেকটা পয়েন্টে নেবারহুড হবে? আমি যদি 0 নিই, এই জায়গাটা 0 নিই, তাহলে 0কে কন্টেন্ট করে ডান দিকে যেতে পারছি, বাম দিকে কি আসতে পারছি? পাচ্ছি না। তাহলে 0 আর 1 হবে না। 0 আর 1 কে বাদ দিয়ে প্রত্যেকটা পয়েন্টই এর ইন্টেরিয়র পয়েন্ট হবে। তাহলে এই কি এর প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড হবে? হবে না। 0 আর 1 এর নেবারহুড হবে না। একই রকম ভাবে 1 এর বাম দিকে আসতে পাচ্ছি, ডান দিকে যেতে পাচ্ছি না। এই 1 এর নেবারহুড 0 আর 1 এরা থাকবে না। এইটাই ধরবে তোমাকে, এইটা ধরবে দিয়ে তোমাকে বলবে এটা 1। এটার ক্ষেত্রে কি হবে তাহলে? বোঝা গেল? আচ্ছা, তারপরে এগুলো তোমরা জানো, দুটো নেবারহুডের ইন্টারসেকশন নেবারহুড হবে। ঠিক আছে, দুটো নেবারহুডের ইউনিয়নও নেবারহুড হবে। হ্যাঁ, আচ্ছা ইন্টেরিয়র পয়েন্ট বললাম, কালেকশন অফ অল ইন্টেরিয়র পয়েন্টস কে কি বলা হয় বলো? ইন্টেরিয়র 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 কি? কালেকশন অফ অল ইন্টেরিয়র পয়েন্টস, সমস্ত ইন্টেরিয়র পয়েন্টস গুলোর কালেকশন, এটাকে বলা হচ্ছে ইন্টেরিয়র। ঠিক আছে, তাহলে এবং ইন্টেরিয়রকে এস যদি কোনো সেট হয়, তাহলে তার ইন্টেরিয়রকে ডিনোট করা হয় এইভাবে, ইন্ট এস, অর এস এর মাথায় এইভাবে 0, এর মাথায় এইভাবে নট। বলো জেড এর ইন্টেরিয়র কত হবে? ইন্টেরিয়র অফ জেড আই। আর এর ইন্টেরিয়র কত হবে? আর নিজে। ভেরি গুড, প্রত্যেকটা পয়েন্টই তার ইন্টেরিয়র পয়েন্ট। ঠিক আছে, বুঝতে পারছো তো? বলছি স্যার ওই ফাইলটা লিখেছে ওটাকে সেট হিসেবে নোট করতে হবে নাকি সেট লেখা যাবে? ফাই সেট তো এমটি সেট, ওটাকে সেকেন্ড এটা দিতে হবে না, শুধু সিঙ্গেল দিলে হবে তো? এই নোটেশনটা কি দিতে হবে? এই তো এটা ফাই যখন লিখবে এইটা, আর যখন তুমি এইভাবে লিখছো তখন ওটা এলিমেন্ট হয়ে যাচ্ছে, সেটের এলিমেন্ট হয়ে যাচ্ছে। ইন্টেরিয়র যেটা হবে সেটা সেট হবে, তাই এলিমেন্ট হবে। ইন্টিজার না, ইন্টেরিয়র যেটা হলো ওই যে জেড ইন্টেরিয়র লিখলেন না, ওটা সেট হবে না, শুধু ফাই হবে এলিমেন্ট? এটা ফাই হবে, এটা এরকম হবে। ফাইলটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখাটা কি ভুল হবে? ফাইটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মানে সেটের মধ্যে না না না, ফাইল সেকেন্ড ব্র্যাকেটের, ফাই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলে এরকম হয় এইটা, আর সেকেন্ড এটা মানে এমটি সেট, এমটি সেটের নোটেশন এইটা, এটা হচ্ছে এমটি সেটের নোটেশন। ঠিক আছে, আর এইভাবে তুমি যদি লেখো তাহলে লেখো, তোমার দেওয়ালে যদি মাথা ঠুকতে ইচ্ছা করে ঠুকতে পারো, তাতে আমার তো কিছু করার নেই। এইভাবে লেখে না ফাই, ফাই যদি সেটের আকারে লেখে তাহলে এইভাবে লেখে, আর না হলে এটা হচ্ছে ফাই সেটের নোটেশন। আমি জানি না ওটা ঠিক হবে না ভুল হবে, আমার জানা নেই। এখন যদি আমি কোনো কথা বলি 1000খানা প্রশ্ন চলে আসবে, তার জন্য এই কথাটাকে আমি বাদ দিয়ে দিলাম, যে তুমি যদি লিখতে হয় লিখবে, ওটার অ্যান্সার আমি জানি না। কারণ ওটার অ্যান্সার আমি যদি দিতে যাই এখন, আবার তার পরিপ্রেক্ষিতে তোমার আর একটা কোশ্চেন হবে, তার জন্য তুমি আবার আর 4টে কোশ্চেন করবে, সেইটাকে আমি অ্যাভয়েড করার জন্য আমি বলে দিলাম আমি জানি না। আচ্ছা, ওপেন সেট, সেট রিলেশন যখন পড়েছো তখন পাওয়ার সেট অফ ফাই বের করেছো, মনে আছে কি? সেটা ভাবো, তাহলে সব অ্যান্সার পেয়ে যাবে। ওপেন সেট, ওপেন সেট কাকে বলা হয়?
যে সেটের প্রতিটা পয়েন্টই তার ইন্টিগ্রাল পয়েন্ট। ভেরি গুড। এস একটা নন এমটি সেট, সাবসেট অফ আর is said to be open. If each point of S is an interior point of S. S এর প্রত্যেকটা পয়েন্টই যদি তার ইন্টেরিয়র পয়েন্ট হয়, এস সেটের প্রত্যেকটা পয়েন্টে যদি তার ইন্টেরিয়র পয়েন্ট হয়, তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি কি বলতো, ইন্ট এস ইকুয়ালস টু এস। কোন সেট যদি ওপেন হয় তাহলে তার ইন্টেরিয়র অফ এস ইকুয়ালস টু এস হবে, বলা যাবে না? প্রত্যেকটা পয়েন্টে যদি তার ইন্টেরিয়র পয়েন্ট হয়, তাহলে ইন্টেরিয়র পয়েন্টগুলোর কালেকশনই এটাই থিওরেম। কোন সেট যদি ওপেন হয় তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ ইন্টেরিয়র অফ এস ইকুয়ালস টু এস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যে কোন এটা বলো জেড এন এরা ওপেন হবে না হবে না? কিউ এরা একটাও ওপেন হবে না, কারণ এদের কোনো ইন্টেরিয়র পয়েন্টই নেই। আচ্ছা, আমি যদি আর নিই, আর ওপেন হবে না ক্লোজ হবে? ক্লোজ তো বলিনি, এটা ওপেন। ওপেন ইন্টারভাল 0,1 এটাও ওপেন। ঠিক আছে? আর একটা থিওরেমও আছে, এভরি ওপেন ইন্টারভাল ইজ অ্যান ওপেন সেট। যেটাই ওপেন ইন্টারভাল সেটাই ওপেন সেট, থিওরেম। ওপেন ইন্টারভালের থিওরেম, ওপেন সেটের থিওরেম। ফাই ওপেন সেট না ক্লোজ সেট? ফাই ওপেন সেট। ফাই ওপেন সেট। ক্লোজড এর ডেফিনিশনে আমরা এখনো যাইনি। দুটো ওপেন সেটের ইউনিয়ন ওপেন, ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটস এর ইউনিয়ন ওপেন, আরবিট্রারি ফ্যামিলি অফ ওপেন সেটস এর ইউনিয়ন ওপেন। ওপেন এর ইউনিয়ন, ক্লোজড আর ওপেনের ক্ষেত্রে জিনিসটা পুরো উল্টে যায়। ওপেনের ক্ষেত্রে কি হয়, ওপেনের ক্ষেত্রে দুটোর জন্য যদি নি ইউনিয়ন করলে, যদি ইউনিয়ন করি ইউনিয়ন, আর এখানে যদি ফাইনাইট নিই তাও ওপেন, আর আরবিট্রারি ফ্যামিলি যদি নিই, আরবিট্রারি ফ্যামিলি অফ ওপেন সেটস তাও ওপেন। ঠিক আছে? এবার আমি ওপেন নিয়ে আলোচনা করছি, ক্লোজে যাইনি এখনো। এবার যদি আমরা ইন্টারসেকশন করি বলতে পারবে কি হবে? ইন্টারসেকশনে ফাইনাইটের ক্ষেত্রে হবে ফাইনাইট নাম্বার অফ ইন্টারসেকশন, আবার দুটোর জন্য হবে, দুটো ওপেন সেটের ইউনিয়ন ওপেন হবে, ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইউনিয়ন ওপেন হবে। কিন্তু যখন আরবিট্রারি ফ্যামিলি অফ ওপেন সেটস এর ইন্টারসেকশন হবে না বলবো না, হতে পারে নাও হতে পারে। দুটো এক্সাম্পল আছে, দেখবে বিখ্যাত দুটো এক্সাম্পল আছে। বলতে পারবে যে আরবিট্রারি একটা হবে একটা হবে না? একটা হবে একটা হবে। আমরা যদি এসএন এরকম নিই, ওপেন ইন্টারভাল -1/n, 1/n, বলো এদের ইন্টারসেকশন করলে কি আসবে? ইন্টারসেকশন n = 1 to infinity sn, কি আসবে? হ্যাঁ, যে জিরো করবে তার ভুল হবে। এটাকে এরকম লিখবে, সিঙ্গেলটন সেট 0। এইটা, এটা একটা ফাইনাইট সেট, তাহলে এটা ওপেন নয়। আর আরেকটা বলো তো কি হবে? আরেকটা হবে যদি আমি এরকম নিই, মাইনাস ওপেন ইন্টারভাল n/n+1, n/n+1, এটা যদি নিই, এবার এদের যদি ইন্টারসেকশন করি n = 1 to infinity sn, বলো কি হবে ইন্টারসেকশন করলে? -1 to 1 মাইনাস ওপেন ইন্টারভাল -1 to 1 এইটা হবে ইন্টারসেকশন করলে। n এর ভ্যালু 1 থেকে শুরু হবে। তুমি 1 কোথায় পেলে? ইন্টারসেকশন করছি, ইউনিয়ন করছি না, ইন্টারসেকশন করছি আমি। তাহলে এদের ইন্টারসেকশন করলে কি হবে? -1/2 থেকে হাফ, এবং এটা একটা ওপেন ইন্টারভাল। ওপেন ইন্টারভাল হলো ওপেন সেট। বোঝা গেল? এটা লিমিট চালাবে, হ্যাঁ, লিমিট ইনফিনিটি চালাবে, লিমিট চালাবে। n = 1 লিমিট কোথায় আসলো রে বাবা? আমি ইন্টারসেকশন করব ইন্টারভাল গুলোর, ভুলভাল বকে চলে যাচ্ছে, লিমিট নিয়ে চলে আসছে।
লিমিট কোথায় আসবে? এন এর ভ্যালু 1 বসাও, মাইনাস হাফ থেকে হাফ, 2 বসাও, আস্তে আস্তে বাড়ছে। এন এর ভ্যালু যদি 1 বসায়, এটা যদি এটা মাইনাস হাফ আর এটা হাফ, তারপর এটা কত হবে? মাইনাস 2/3, তারপর এটা 2/3, এই তো আস্তে আস্তে বাড়ছে। এবার ইন্টারসেকশন করলে কি হবে? একটু ভাবনা চিন্তা করে বলতে হয়, তো ভুলভাল বকে চলে গেলে হবে? নেক্সট আরো আছে তোমাদের অনেক থিওরেম, থিওরেম গুলো তোমরা দেখবে। এটাই তো এসেছিল মনে হয় তোমাদের 9, 10 না 11, 12 এসেছিল? 11, 12 এসেছিল। কটা বাজছে? তোমাদের যেতে হলে চলে যাও, অসুবিধা নেই, আর মিনিট 10-15 হবে। হ্যাঁ, নেক্সট ক্লাস আছে তো আমার 12:30 থেকে। ক্লোজ সেট। ও, ক্লোজ সেট বলার আগে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা বলতে হবে, কি বলতে হবে? না 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 না, বলো লিমিট পয়েন্ট কাকে বলা হয়? বলবো? বলো। কোন সেটে কোন এলিমেন্ট একটা ডিরেক্ট নেবারহুড কল্পনা করতে পারি, এবং নেবারহুডটা যদি ওই সেটের মধ্যে বিলংস করে, তাহলে আমরা ওই পয়েন্টকে লিমিট পাবো। নেবারহুডটা ওই সেটের মধ্যে বিলংস করে? একটা পয়েন্ট মানে ওই ইন্টারসেকশনটা, একটা পয়েন্ট দিয়ে একটা সেটের লিমিট পয়েন্ট করা হবে যদি ওই পয়েন্টটা বাদ দিয়ে ওই সেটের একটা নেবারহুড, ওই সেটের নেবারহুডের মধ্যে ওই সেটের একটা অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকে। ইন্টারসেকশনটা সেটা ঠিক আছে। ওই নেবারহুড, ওইখানে একটা কথা বলতে হবে, এভরি নেবারহুড, এভরি কথাটা বলতে হবে, না হলে ভুল। এস একটা নন এমটি সেট এবং অবশ্যই অবশ্যই সাবসেট অফ আর। ঠিক আছে, এটা আমরা এবার এক্স, এক্স ইজ এ লিমিট পয়েন্ট of S if every neighborhood of X contains at least one point of S other than X। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কথাটা যদি না বলো তাহলে তোমার ডেফিনিশন ভুল। জলটা খাওয়া যাবে? এই এক্স এর প্রত্যেকটা নেবারহুডের মধ্যে এস সেটের অন্তত পক্ষে একটা পয়েন্ট থাকতে হবে, তবেই আমরা বলবো নেবারহুড। এই এক্স কে বলবো লিমিট পয়েন্ট, অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট অফ এস, না হলে কিন্তু আমরা লিমিট পয়েন্ট বলবো না। এভরি নেবারহুড, প্রত্যেকটা নেবারহুডের মধ্যে অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট। ঠিক আছে, এটাকে যদি রাফলি বলি, রাফ ভার্সনে লিমিট পয়েন্টের যদি রাফ ভার্সন বলি, আচ্ছা বলো তো লিমিট পয়েন্ট সেটের মধ্যে থাকবে কি থাকবে না? ইয়েস অর নো? নাও থাকতে পারে। আচ্ছা, থাকলে তো কোনো কথা হলো না, তাই না? যদি থাকে, ধরো আমি এইভাবে রিয়েল অ্যানালিসিস পড়ছি তো, স্ট্রেট লাইনে যাচ্ছে, ধরো আমি এইভাবে ছবি আঁকছি, যদি এইভাবে ছবি আঁকা উচিত না, তবুও ধরে নাও থাকে, এইভাবে আঁকবো না। এইটা যদি আমার এস সেট হয় এখান থেকে, এটা রিয়েল অ্যানালিসিস যেহেতু রিয়েল লাইন, এটা এস সেট, তাহলে এইটা যদি আমার পয়েন্ট হয় এক্স, তাহলে এক্স কে কন্টেন্ট করে যে নেবারহুড বানাচ্ছি তার মধ্যে এস সেটের অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট তো আছে, আছে। ইনফাইন অনেকগুলো পয়েন্ট আছে। এইবার যদি এইটা এস সেট হয়, এইটা যদি এস সেট হয় এটা, এবার পয়েন্টটা যদি এস সেটের বাইরে থাকে, কতটা বাইরে থাকবে? বাউন্ডারি পয়েন্ট হলে স্যার লিমিট পয়েন্ট হবে। খুবই কাছের পয়েন্ট, কারণ যদি তুমি পয়েন্টটা এক্সটা তুমি যদি এইখানে নাও, এক্সটা যদি এখানে নাও, তাহলে এক্স কে কন্টেন্ট করে আমি যদি নেবারহুড বানাই, সেই নেবারহুডের মধ্যে এস সেটের কোনো পয়েন্ট গেল? গেল না।
তাহলে বাউন্ডারি পয়েন্ট বলতে হবে না স্যার? না, বাউন্ডারি পয়েন্ট বলা চলবে না, বাউন্ডারি পয়েন্ট বলা চলবে না। তোমাকে তোমাকে এমন জায়গায় নিতে হবে, তুমি হয়তো বলবে স্যার এই পয়েন্ট আর এই লাইনের মধ্যে ডিসটেন্স আছে। আমি বোঝানোর জন্য বলছি, বোঝানোর জন্য বলছি যে এই পয়েন্টটা এতটাই কাছে হবে, এতটাই কাছে হবে, যখনই এই পয়েন্টটাকে কন্টেন্ট করে আমি নেবারহুড বানাবো সেটা এস সেটের মধ্যে চলে যাবে, নেবারহুডের একটা পার্ট। বুঝতে পারছো? এইটা এতটাই কাছে হবে এই জিনিসটা। তো লিমিট পয়েন্ট অফ এ সেট, যেমন আমরা কি জানি, আমরা এই একটা সেট যদি বিখ্যাত এক্সাম্পল 1/n such that n belongs to a natural numbers, এর লিমিট পয়েন্ট কত বলো? এর লিমিট পয়েন্ট 0। এবার 0 কি এই সেটের মধ্যে আছে? নেই। এবার জিরোর যদি আমরা ডিসটেন্স বের করতে যাই সেট থেকে, দেখবে বের করতেই পারবো না। বোঝা গেল? তো ওইটাই, যদি কোনো পয়েন্ট সেটে থাকে ঠিক আছে, কিন্তু যদি না থাকে তাহলে কতটা দূরে থাকবে? 1 কিলোমিটার দূরে থাকবে, 5 কিলোমিটার দূরে থাকবে, এরকম তো ওকে জিজ্ঞেস করতে পারে। অনেক দূরে থাকবে না, অনেক দূরে থাকলে তো লিমিট পয়েন্ট হবে না। এতটাই কাছে থাকবে, মানে ডিসটেন্সটা নেগলিজিবল, ডিসটেন্সটা নেগলিজিবল, আমরা ভাবতেই পারবো না এতটা কম ডিসটেন্স, এতটা ইতে থাকবে, ঠিক আছে, তবেই সেটা লিমিট পয়েন্ট হবে। এইবার তোমাকে বলতে চাইছে যে এস সেটের অ্যাটলিস্ট 1 পয়েন্টার থাকবে। আবার একটা ডেফিনিশন বলছে যে ডেফিনিশন 1 বলছে অ্যাটলিস্ট 1 থাকবে, আর ডেফিনিশন 2 বলছে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এস। একটা ডেফিনিশন দেখবে লিমিট পয়েন্টের দুটো ডেফিনিশন আছে। একটা ডেফিনিশন বলছে দেয়ার এভরি নেবারহুড অফ এক্স কন্টেইনস অ্যাটলিস্ট 1 পয়েন্ট অফ এক্স এস, আর একটা ডেফিনিশন বলছে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এস। বলতে পারবে কি করে হচ্ছে এটা? এস সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্টস না, ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এস মানে স্যার ডেনসিটি প্রপার্টি থেকে ইনফাইনাইট কত আসছে কি? না 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 না, ডেনসিটি তো জায়গায় নেই। মানে আমি বলতে চাইছি এস সেটের মধ্যে ডেফিনিশন 1 এ বলছি, ধরো এটা ডেফিনিশন 1, ডেফিনিশন 1 এইটা যেটা দিয়েছি, আর ডেফিনিশন 2 এ আমি বলছি যে এস সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্টস আছে। এটা বললাম যে আমি বলতে চাইছি এই নেবারহুডের মধ্যে, এক্স এর নেবারহুডের মধ্যে এস সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্টস আছে, এটা বললাম। আমি তোমাকে বললাম প্রুভ ডেফিনিশন 1 ইমপ্লাইজ ডেফিনিশন 2, প্রমাণ করো ডেফিনিশন 1 ডেফিনিশন 2 কে ইমপ্লাই করে, বা ডেফিনিশন 1 থেকে ডেফিনিশন 2 এ এসো। ডেফিনিশন 1 থেকে ডেফিনিশন 2 আমাকে নিয়ে এসে দেখাও। আমরা যত ছোট নেভারেজ নেই তার মধ্যে একটা পয়েন্ট হবে। হ্যাঁ, কি কল্পনা করি তাহলে স্যার এই কিলোমিটারের মধ্যে এখানে এইটা যদি ধরো আমার এস হয়, ঠিক আছে, এইখানে এই যে এই একটা কথা, বুঝতে পারছো? এভরি নেবারহুড, ওই এই একটা কথা জন্য আমি 1 থেকে 2 এ আসতে পারি। বোঝা গেল কি করে আসছি? দেখো, এই যে এক্স কে কন্টেন্ট করলাম, এইটা একটা নেবারহুড বানালাম, এক্স মাইনাস ডেল্টা, এটা কত হলো? তাহলে এই নেবারহুডের মধ্যে এস সেটের একটা পয়েন্ট আছে, এক্স কে বাদ দিয়ে x1 নাম দিয়ে দিলাম, যেটা এক্স কে বাদ দিয়ে আবার আর একটা নেবারহুড বানালাম, এটা কি নিলাম? এটা ডেল্টা 1 হয়েছে। এই নেবারহুডের এভরি নেবারহুড, এর মধ্যে আরো একটা পয়েন্ট থাকবে কে? x2, এটাকে নাম দিয়ে দিলাম x2, যেটা x1, যেটা x1 এর থেকেও আলাদা, x এর থেকেও আলাদা। আবার আর একটা নেবারহুড নিলাম, আবার আর একটা নেবারহুড নিলাম। এইভাবে নেবারহুড কি শেষ হবে কোনোদিন? শেষ হবে না। যত নেবারহুড নিতে থাকবো প্রত্যেকটা নেবারহুডের মধ্যে অ্যাটলিস্ট 1 পয়েন্ট পেতেই থাকবো। তাহলে কি হয়ে যাবে? এস সেটের মধ্যে কতগুলো, তাহলে ওই নেবারহুডের মধ্যে কতগুলো পয়েন্ট থাকবে? এই নেবারহুডের মধ্যে এস সেটের কতগুলো পয়েন্ট থাকবে? ইনফাইনাইটলি মেনি পয়েন্টস থাকবে। বোঝা গেল? ক্লিয়ার হলো লিমিট পয়েন্টের ডেফিনিশন? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে ডেফিনিশন যখন ক্লিয়ার হলো, বলো n সেট অফ অল ন্যাচারাল নাম্বারস, লিমিট পয়েন্ট বের করতে পারবে? নাম্বার অফ লিমিট পয়েন্টস। কেন? আচ্ছা, আর একটা ডেফিনিশন আছে এস ড্যাশ কাকে বলা হচ্ছে? কালেকশন অফ অল লিমিট পয়েন্টস, সমস্ত লিমিট পয়েন্টস এর কালেকশন।
কালেকশন অফ অল লিমিট পয়েন্টস, সমস্ত লিমিট পয়েন্টস এর কালেকশন। এটাকে, এই সেটটাকে কি বলা হয়? ডিরাইভড সেট। তাহলে এর ডিরাইভড সেট কি হবে? 5। আই হবে এর ডিরাইভড সেট কি হবে? 5। কারণ কি? ন্যাচারাল নাম্বারস। আমি কি, এটা যদি 1, এটা যদি 2 নিই, এটা যদি 3 নিই, এটা যদি চলতেই থাকলো, এটাকে কন্টেইন করে একটা নেবারহুড বানাচ্ছি। 2 মাইনাস ডেল্টা, 2 প্লাস ডেল্টা, এই একটা নেবারহুড বানালাম। তাহলে এই নেবারহুডের মধ্যে 2 ছাড়া আর কোনো পয়েন্ট আছে এন সেটের? নেই। তুমি হয়তো বলবে স্যার আমি যদি এইরকম নেবারহুড নিই, নেবারহুড সবসময় কি হয়? ক্ষুদ্র, খুবই ছোট নিতে হয়। ঠিক আছে, হচ্ছে না। তাহলে জেড, জেড এর ডিরাইভ সেট কি হবে বলো? 5 আই হবে হবে স্যার। হবে। আচ্ছা বলো দেখি কিউ, দেখি কে বলতে পারে। তো 5 হবে কিউ এর, হবে স্যার আর হবে স্যার কিউ এর ডিরাইভ সেট, কিউ এর ডিরাইভ সেট আর, কারণ এটা রিয়েল লাইন। এই একটা ধরে নাও এটা তোমার রেশনাল নাম্বার, এটা রেশনাল নাম্বার। এটাকে কন্টেইন করে যদি আমি বানাই এক্স মাইনাস ডেল্টা, এক্স প্লাস ডেল্টা, এটা যদি বানাই, তাহলে এর মধ্যে অ্যাটলিস্ট 1 তো রেশনাল নাম্বার পাবোই, অসংখ্য রেশনাল নাম্বার আছে। তাহলে এইখানে আমি যে পয়েন্ট, এবার তুমি হয়তো বললে এটা রেশনাল নাম্বার হলো, ঠিক আছে, এটা ইররেশনাল নিলেও তো একই ঘটনা ঘটবে। ঘটবে কি ঘটবে না বলো? এটা যদি আমরা ইররেশনাল নিই, তুমি হয়তো বলবে স্যার এইটা যদি ইররেশনাল নাম্বার নিই তাহলে কি এটা লিমিট পয়েন্ট হবে? হবে, কারণ এটা যদি ইররেশনাল হয় তাহলে এক্স মাইনাস ডেল্টা আর এক্স প্লাস ডেল্টা, এই নেবারহুডটার মধ্যে কি রেশনাল নাম্বার নেই? আছে, অসংখ্য রেশনাল নাম্বার আছে। তাহলে, তাহলে রেশনাল নাম্বারের, রেশনাল নাম্বারগুলোর লিমিট পয়েন্ট হচ্ছে, ইররেশনাল নাম্বারগুলো লিমিট পয়েন্ট হচ্ছে। তাহলে রেশনাল নাম্বারের ডিরাইভ সেট কি হচ্ছে? আর। ফাইনাইট সেটের ডিরাইভ সেট কি হবে? 5। কারণ কি? সেটের মধ্যে ফাইনাইটলি মেনি এলিমেন্টস আছে, তাহলে কোনো পয়েন্টকে কন্টেইন করে যদি নেবারহুড বানায়, ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস তো আসবেই না। আসবে কি? আসবে না। বোঝা গেল? বুঝতে পারছো? আর এর ডিরাইভ সেট, আর এর ডিরাইভ সেট আর নিজেই। ক্লিয়ার হচ্ছে? লিমিট পয়েন্ট, ঠিক আছে। এবার ক্লোজ সেট কাকে বলা হয়? ক্লোজ সেট, ক্লোজ সেট হচ্ছে কোন সেটের সমস্ত পয়েন্ট যদি লিমিট পয়েন্ট হয়। অল পয়েন্টস অফ দ্য সেটস আর লিমিট পয়েন্টস, ঠিক আছে। তার মানে এখানে তুমি এটাও বলতে পারো এস ড্যাশ সাবসেট অফ এস, এটাও বলা যায়, তাই নাই কি? বলা যায় না? না, ইকুয়াল টু হবে না, আগে সাবসেট হবে। এস ড্যাশ, এস ড্যাশ এর মধ্যে কারা আছে? এস ড্যাশ এর মধ্যে এস এর সমস্ত লিমিট পয়েন্ট গুলো আছে। তাহলে সমস্ত লিমিট পয়েন্ট গুলো যদি এস এর মধ্যে থাকে তবেই তো সেটটা লিমিট, তবেই তো সেটটা ক্লোজড হবে। তাহলে এটা, এটাও, তাহলে এটাই ডেফিনিশন থেকে আসছে, আমি অন্য কোনো জায়গা থেকে আসছি না কিন্তু। লিমিট পয়েন্টের ডেফিনিশন, ক্লোজ সেটের ডেফিনিশন কি? ক্লোজ সেটের ডেফিনিশন হচ্ছে কোন সেটে যদি ওই সেটের যতগুলো লিমিট পয়েন্ট আছে সব যদি সেটের মধ্যে থাকে, সব কোথায় আছে? এস ড্যাশে আছে, ঠিক আছে। এবার এই এস ড্যাশটা এস এর মধ্যে যদি থাকে তবেই তো সেটা লিমিট পয়েন্ট। তাহলে এইবার বলো তো এই যে সেটগুলো নিয়ে আলোচনা করলাম এর মধ্যে কোনটা ক্লোজড? এটা ক্লোজড। আর এগুলো জেড, আচ্ছা এন, এন এর ডিরাইভ সেট কি হবে? এটাও 5 হবে। এটাও ক্লোজড হবে, এটাও ক্লোজড হবে, এটাও ক্লোজড হবে। কারণ কি? ডিরাইভ সেট 5 আর 5 ইজ সাবসেট অফ এনি সেট। বোঝা গেল? তাহলে জেড, এন, এফ ফাইনাইট সেট, এরা সব ক্লোজ সেট, ঠিক আছে। প্রত্যেকটা ফাইনাইট সেট ক্লোজ সেট। জেড ক্লোজ সেট, এন ক্লোজ সেট, এটা কি ক্লোজ সেট হচ্ছে? না, এটা ক্লোজ হচ্ছে না। আচ্ছা ক্লোজ হচ্ছে না মানে কি ওপেন বলবো? না, ক্লোজ নয় মানে ক্লোজ নয়। ওপেন হবে কিনা আমরা বলতে পারবো না, কারণ এটা ওপেনও নয়, কিউ সেট ওপেনও নয়। কিউ সেট ওপেন কি? ওপেন না তো।
আবার কিউব ক্লোজড হচ্ছে না, না ঠিক আছে? কোনো সেট ক্লোজড নয় মানে সে ওপেন সেটা বলবে না, ক্লোজড নয় ব্যাস। তাহলে এখানে কি হচ্ছে, জেড জেড ক্লোজ সেট, এন ক্লোজ সেট, ফাইনাইট সেট ক্লোজ সেট, রিয়েল নাম্বারের সেট ক্লোজ সেট, ফাইও ক্লোজ সেট, কারণ ফাই ড্যাশ ইকুয়ালস টু ফাই। এই দুটো সেট যারা বোথ ওপেন অ্যান্ড ক্লোজড, এক্সাম্পল দিতে পারে যে দুটো সেটের এক্সাম্পল দাও যারা ওপেন এবং ক্লোজ উভয়ই হবে, আর এবং ফাই দুটোই ওপেনও হবে ক্লোজডও হবে, ঠিক আছে? আর এইগুলো হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে ক্লোজ সেট, এর কি করে ক্লোজ সেট হলো বোঝা গেল? আচ্ছা এবার তোমাকে যদি জিজ্ঞেস, আরেকটা থিওরেম হচ্ছে এভরি ক্লোজড ইন্টারভাল ইজ এ ক্লোজ সেট, মানে ক্লোজ ইন্টারভাল আমি যদি 0,1 ক্লোজ ইন্টারভাল নিই তাহলে এটা কি হবে, ক্লোজ সেট হবে। এভরি ক্লোজ ইন্টারভাল ইজ এ ক্লোজ সেট। আচ্ছা ওপেন ইন্টারভাল, এটা কি ক্লোজ সেট হবে? না কেন হবে না? না স্যার, হ্যাঁ এর ডিরাইভ সেট, কারণ ওপেন ইন্টারভাল, আচ্ছা ওপেন ইন্টারভাল 0,1 এর ডিরাইভ সেট কি হবে বলো তো? এটাকে যদি এস নিই তাহলে এর এস ড্যাশ কি হবে বলো? ক্লোজ ইন্টারভাল 0,1, তাহলে এস ড্যাশ এস এর সাবসেট হচ্ছে না, ঠিক আছে? এস ড্যাশ এস এর সাবসেট হচ্ছে না, বোঝা গেল? তার জন্য ওপেন ইন্টারভাল 0,1 এর ডিরাইভ সেট এটা ক্লোজড নয়, এটা ক্লোজড নয়। এটা হয়েছে সবার? আর কোনো কনফিউশন আছে ওপেন ক্লোজ সেট নিয়ে? কারোর কোনো কনফিউশন আছে? স্যার এস বার যদি ক্লোজার দেয় না, ওই ক্লোজারটাও মানে এস এস বার শর্ট সংখ্যা এস ইউনিয়ন এস ড্যাশ। আমি কি ক্লোজারের ডেফিনিশন এখন বলেছি বাবা? বলো, আমি তো ক্লোজড সেটের ডেফিনিশন বলেছি, ক্লোজারে তো এখনো যাইনি আমি। বোঝা যাচ্ছে না কে কি বলছো? ক্লোজারের ডেফিনিশন এস ক্লোজার ইকুয়ালস টু এস ইউনিয়ন এস ড্যাশ, ক্লোজারের ডেফিনিশন এখনো যায়নি, চ্যাপ্টার এখনো শেষ হয়নি, এখনো বাকি আছে। আইসোলেটেড পয়েন্ট, হ্যাঁ ডেন্স সেট, ক্লোজার, এগুলো বাকি আছে, ঠিক আছে? আজকে আর সময় নেই আমার, আমাকে এখানেই শেষ করতে হবে, আমার পরের ব্যাচ স্টার্ট হয়ে যাবে। তোমাদের আবার 3টেই টাইম দিয়েছি, 3টে থেকে যদি তোমরা ক্লাস করো তাহলে আবার আর একটা ক্লাস নেব। তো এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকলে বলো, নাহলে আপাতত এখানেই রাখছি, ঠিক আছে? চলো।